আচ্ছা, সবাই একটু খেয়াল করেন তাহলে এখন। আচ্ছা, আজকে আমরা ডাটা কমিউনিকেশন সম্পর্কে প্রথমে ধারণা নেব অধ্যায় 1। আজকে দেখি 2টা অধ্যায় খুব ভালো করে শেষ করে ফেলবো, কারণ আসলে সামনে সময় কম। আস্তে ধীরে শিখে যাবো, সমস্যা নেই, তবে শেষ করে ফেলতে পারলে আবার রিভিশন দেওয়ার একটা সুযোগ থাকবে। আর যদি বেশি আস্তে আস্তে শেষ করি, তাহলে পর রিভিশন না দিলে আসলে কোনো কিছু কি হয় না, প্রস্তুতি কখনো কমপ্লিট হয় না, এটা আমরা সবাই জানি। তো আগে একটু ভালো করে আমরা শেষ করে ফেলি, এরপর আমরা আবার কি রিভিশন দিব, সমস্যা নেই, প্রত্যেকটা সাবজেক্টে দিব। জাস্ট একটু খেয়াল করেন, জাস্ট এই আইডিয়া গুলো যদি মাথায় থাকে তাহলে পরীক্ষার হলে এমনি তো বানাই লিখতে পারবেন আর কি। আচ্ছা, দেখেন, নেটওয়ার্ক এন্ড সিকিউরিটির মধ্যে 141 পৃষ্ঠা, এখানে কয়টা অধ্যায় আছে আগে একটু দেখেন। 6টা অধ্যায় আছে, ঠিক আছে। 6টা অধ্যায়ের মধ্যে দুই, একের থেকে হচ্ছে বেসিক প্রশ্ন আসবে আর কি, 2, 3, 4, 5। আচ্ছা, এটার মনে পাকা শিখুর প্রশ্ন বলে আছে তাই না, 274 থেকে 280, এটা একটু দেখেন তাইলে আইডিয়া পেয়ে যাবেন। 274 থেকে 280, এটা বেশি দিন লাগবে না আমাদের, আশা করি 2 থেকে 3 ক্লাসের মধ্যে আমরা এই ইয়াটা শেষ করে ফেলবো কোর্সটা, কারণ আমাদের সামনে আরো পড়া আছে আর কি। 274, তাই না? এখানে 2018, 19, 19, তারপর আচ্ছা 19-এ 2টা প্রশ্ন কেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো সলভ করলে হয়ে যাবে, হ্যাঁ। এমনকি শুধু বিগত সালের প্রশ্ন সলভ করেন নাকি অধ্যায় ভিত্তিক আগে একটু দেখে যাবেন? অধ্যায় দেখে গেলে আপনাদের মাথার মধ্যে আইডিয়া ঢুকবে, শুধু প্রশ্ন সলভ করলে আসলে পরীক্ষার জন্যই পড়া হবে আর কি, বুঝছেন নি? আইডিয়া ক্লিয়ার হবে না। আচ্ছা, অধ্যায় ভিত্তিক আমরা একটু টাইম করে যাবো, অসুবিধা নাই, এরপর প্রশ্নগুলা একটু বাঁকা শিখুন, প্রশ্নগুলো দেখবো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা একটা মিনিট দাঁড়ান, এখানে 2024-এর প্রশ্ন তো আছে, তাহলে একবার আপ টু ডেট। তাহলে তো এটার আর প্রশ্ন আমাদের কালেক্ট করা লাগবে না, এখানে লেখা আছে পরীক্ষার তারিখ 19/5/2025, তার মানে এই বইটা একদম নতুন, ঠিক আছে। আচ্ছা, একদম দেখেন 280 পৃষ্ঠা, একদম 2024-এর প্রশ্নটা সহ আছে, ঠিক আছে। 2022, তাহলে 2023-এর প্রশ্নটা কোথায়? তার মানে কি 2022-এর পরীক্ষাটা 23 হয়েছে নাকি? না, 23-এর প্রশ্ন তো এখানে নাই। হ্যাঁ সেটাই, 23-এর প্রশ্নটা নাই, আচ্ছা 23-এর প্রশ্নটা আমাদের ইয়ে করতে হবে, কালেক্ট করতে হবে। ডাইরেক্ট প্রশ্ন দেখলে অনেক কিছু বুঝবেন না। আচ্ছা যাই হোক, দেখেন এখানে অধ্যায়ের মধ্যে ধরেন 1 নাম্বার অধ্যায় হচ্ছে বেসিক জানার জন্য আর কি। প্রশ্ন মূলত আসবে কি, মানে বেশি প্রশ্ন আসবে 2, 3, 4, 5, এই 4টে অধ্যায় থেকে বেশি আসবে, 6 থেকেও এরকম বেশি বড় প্রশ্ন আসে না, একটু ইয়ে আসে, ছোট প্রশ্ন টাইপের আসে। আচ্ছা, তো আমরা আজকে 1 আর 2 ইনশাল্লাহ শেষ করার একটা চিন্তা ভাবনা আছে, ঠিক আছে। আর যদি 2 শেষ করতে পারি তাহলে জাস্ট টপোলজি গুলো একটু দেখবো, টপোলজি গুলো সম্পর্কে আপনাদের মনে মোটামুটি একটু ধারণা আছে যে বাস, হ্যাঁ বাস, রিং, মেশ, তারপরে কি হাইব্রিড, এরপরে ট্রি টপোলজি, হ্যাঁ। ট্রিটাকে আবার কি বলা যায়, হায়ারার্কি। হায়ারার্কি টপোলজি মানে হচ্ছে আপনার কি ধাপে ধাপে থাকে, একটার পর একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এরকম। আচ্ছা, এটা আমরা সবগুলো চিত্রগুলো একটু দেখবো, অসুবিধা নাই। আগে আমরা প্রথম অধ্যায় থেকে তাহলে আসি, আর লাস্টের ক্লাসে আমরা কি করব, প্রশ্নগুলো সলিউশন করবো ইনশাল্লাহ। এখানে কয়টা প্রশ্ন আছে? 4টা নিব না 5টা? আচ্ছা, এই 4টা প্রশ্ন আমরা একই একই ক্লাসে ইনশাল্লাহ সলিউশন করে ফেলবো আর কি। দেখা যাচ্ছে 4টার মধ্যে প্রচুর কমন প্রশ্ন থাকবে। আচ্ছা, কারো কাছে বই না থাকলে এটা রাখতে পারেন আপাতত, আমি আমার থাকি দিই। আপনি সবার কাছে বই সামনে আছে বই? ওকে। আচ্ছা, তাহলে ডাটা কমিউনিকেশন সম্পর্কে প্রথমে ধারণা দেখেন। ডাটা কমিউনিকেশন, প্রথম কথা হচ্ছে ডাটা কি? ডাটা না, ডাটা তো উপাত্ত, ইনফরমেশন তো তথ্য। এই ডাটাকে প্রসেস করার পরে যে ইউজফুল যে জিনিসগুলা, মানে ইউজফুল যে তথ্যগুলো, এটাকে আমরা ইনফরমেশন বলি। বলেন, ডাটাকে প্রসেস করার পর আমরা যা পাই তাকে কি বলি? ইনফরমেশন বা তথ্য। এখন এই ডাটা কমিউনিকেশনে ধরেন আমি আপনাকে একটা বেহুদা মেসেজ পাঠাইছি, হাই হ্যালো, কিরে কেমন আছোস, এই সেই, হ্যাঁ। যেমন ধরেন এগুলো বেহুদা মেসেজ, তারপর এগুলো কি ডাটা, কিন্তু বলেন এগুলো কি ডাটা। তার মানে ডাটাকে কমিউনিকেশন করতে হবে। And শুধু যে ইম্পর্টেন্ট মেসেজ হলে সেটা কি কমিউনিকেশন হবে, এরপরে ধরেন আনইম্পর্টেন্ট মেসেজ হলে হবে না, বিষয়টা কিন্তু এরকম না। ডাটা কমিউনিকেশন মানে সকল ধরনের ডাটা কি হবে,
কমিউনিকেশন হবে। এখন কথা হচ্ছে কমিউনিকেশন মানে কি? আমরা জানি কমিউনিকেশন মানে কি? যোগাযোগ। মানে স্থানান্তর, ডাটার এক জায়গা থেকে আরেক জায়গায় কি উপাত্তের স্থানান্তর, ঠিক আছে? এখন এই ডাটা কমিউনিকেশন মানে হচ্ছে ডাটাকে কিভাবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করব এই সম্পর্কে, বা কিভাবে ডিভাইস গুলো কিভাবে কাজ করে, কিভাবে ইন্টারনেট কাজ করে এই সম্পর্কে হচ্ছে এই কোর্সটা, কম্পিউটার নেটওয়ার্ক এন্ড সিকিউরিটি। তো কম্পিউটার নেটওয়ার্ক মানে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে আমরা ডাটা কমিউনিকেশন করতে পারি এক। আর সিকিউরিটি বিষয়টা হচ্ছে আমাদের এই কমিউনিকেশনে কিভাবে আমরা কি আমাদের ডাটাকে সিকিউর দেবো, আমাদের ডাটা যেন তৃতীয় কোনো ব্যক্তি কি দেখতে না পারে, কোনো হ্যাকার দেখতে না পারে, আমাদের মেসেজ বা আমাদের কথোপকথন এই বিষয়টাকে এই বিষয়গুলো নিয়ে মূলত মূলত এই কোর্সটা ডাটা কমিউনিকেশন এন্ড কি সিকিউরিটি। আমরা প্রথমে ডাটা কমিউনিকেশন করবো, আর চতুর্থ অধ্যায় মূলত সিকিউরিটি অধ্যায়টা আছে, যে ডাটার মৌলিক নিরাপত্তা। তো সিকিউরিটি অধ্যায়টা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা মাথায় রাখবেন, এটাতে পরীক্ষায় কি মাস্ট প্রশ্ন আসে। এর মধ্যে কয়েকটা অ্যালগোরিদম আছে কিভাবে আমরা ডাটাকে সিকিউর রাখবো। এখানে কিছু কি আছে অ্যালগোরিদম প্লাস মানে অ্যালগোরিদম মানে হচ্ছে কিভাবে আমরা ডাটাকে সিকিউর রাখবো, এটার একটা কি আছে মানে সিস্টেম আছে, ঠিক আছে? এখানে কয়েকটা অ্যালগোরিদম যেমন আরএস অ্যালগোরিদম, তারপর আপনার এই সিজার সাইফার, এগুলো আমরা দেখবো, এগুলো খুবই সহজ, সমস্যা নাই। আচ্ছা আগে আমরা দেখি ডাটা কিভাবে কমিউনিকেশন হয়, এটা আগে একটু দেখি। আচ্ছা এখানে প্রথমে তারা বলছে কমিউনিকেশন মানে কি যোগাযোগ, এগুলো আমরা রিডিং করার সময় নাই। তবে কমিউনিকেশন এখানে কয়েকটা বিষয় একটু দেখতে পারেন। এই যে দেখেন কমিউনিকেশনের সাথে যোগাযোগ মানে যুক্ত কিছু শব্দ দেখেন, এগুলো ধরেন ভাইবা তো হয়তো জিজ্ঞেস করতেও পারে যে ওই যে আর একটা প্রশ্ন, এটা খুবই কমন, যে ডাটা কি ইনফরমেশন কি। আশা করি এই প্রশ্ন তার কোনো কারো কনফিউশন নাই। ডাটাকে প্রসেস করার পরে যা পাওয়া যায় তাকে কি বলে? ইনফরমেশন, ঠিক আছে? আচ্ছা এখানে একটু খেয়াল করেন, ডাটাতে আমরা কমিউনিকেশন করবো সেখানে কি থাকতে হবে? সেন্ডার, রিসিভার আর কি চ্যানেল বা মাধ্যম, যে কোনো একটা মাধ্যমের মাঝখান দিয়ে তো ডাটাটা যাবে, তাই না? সেটা হোক ওয়্যার্ড অথবা ওয়্যারলেস, বলেন ওয়্যার্ড অথবা ওয়্যারলেস। ওয়্যারলেস মানে হচ্ছে কি ওয়্যার ছাড়া আমার ডাটাটা যাবে, আর একটা ওয়্যার্ড মানে কি তারের মাধ্যমে আমার ডাটাটা যাবে। এখন যে তার দিয়ে ডাটা যাবে ওই তার সম্পর্কে তো জানা উচিত নাকি? এর দ্বিতীয়ত হচ্ছে ওই তার সম্পর্কে জানবো আমরা, ঠিক আছে? আচ্ছা তো আমরা এটা একটু খেয়াল করে দেখেন, ডাটা কমিউনিকেশন সিস্টেম। ডাটা কমিউনিকেশন সিস্টেমের কার্যকারিতা নির্ভর করে চারটা মৌলিক বৈশিষ্ট্যের উপর। একটা হচ্ছে কি বিতরণ, আমরা বাংলাটা পড়বো না, আমরা ইংরেজিটা পড়বো। বিতরণ শব্দটা থেকে যদি আমরা ইংরেজিটা পড়েন তাহলে খুব ভালো লাগবে। দেখেন ডেলিভারি, তাহলে বুঝবো ডেলিভারি মানে কি একটা প্রোডাক্ট বা যে কোনো কিছু এক জায়গা থেকে কি হওয়া, স্থানান্তর হওয়া, এটাকে ডেলিভারি বলে। তারপর আসে নির্ভুলতা বা একুরেসি। হ্যাঁ ধরেন আপনার ডাটা ঠিকঠাক মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটাকে কি বলে? একুরেসি। এরপরে কি লেখছে, বাংলাটা মানে কেমন যেন অ্যাবসার্ড টাইপ, দেখছেন যথাকালীনতা কি লেখছে একটা। আচ্ছা যাই হোক, টাইমলিনেস মানে তো বুঝেন নাকি? এই ইংলিশ গুলোর অর্থগুলো বা ইংলিশ গুলো তো বুঝেন। দেখা গেছে ইংলিশ গুলোর বাংলা গুলো আরো কি কঠিন বা ঝামেলা। টাইমলিনেস মানে কি সময়ের মধ্যে ডাটাটা দেওয়া। এবার আসেন এরপর কি লেখছে, ব্যবধানকে ইংরেজি লেখছে আছে ডিক্লেয়ার। আচ্ছা এই ব্যবধানের মানে জানার দরকার নেই, আমরা সামনের দিকে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু দেখি, যেখানে আসলে পরীক্ষায় কিছু কোশ্চেন আসবে। ওকে এবার এই 1.2টা যাদের বই আছে তারা ছোট্ট করে পেন্সিল রাখতে পারেন সামনে থেকে, একটু একটু করে দাগে রাখবেন। এই ব্লক ডায়াগ্রামটা একের জন্য ইম্পর্টেন্ট। কত নাম্বারের জন্য? 1 নাম্বারের জন্য। এই ব্লক ডায়াগ্রামটা জাস্ট সিম্পল ভাবে মুখস্থ করেন। দেখেন এখানে কি আছে, মুখস্থ করার কিছু নাই, যদিও আমি একটু বলে দিছি। আচ্ছা সবাই একটু খেয়াল করেন, একটা টেলিকমিউনিকেশন পদ্ধতিতে 3টা মৌলিক উপাদান নিয়ে গঠিত। কয়টা মৌলিক উপাদান আমি বলছিলাম? বলেন ট্রান্সমিটার, এটাকে আপনার কি লিখতে পারেন? বলেন সেন্ডার। ট্রান্সমিটার মানে যে ট্রান্সমিট করবে, ট্রান্সমিট মানে হচ্ছে ডাটা পাঠানো, বলেন ট্রান্সমিট মানে কি, বা উৎস বলতে পারে যেখান থেকে ডাটা যাবে, সোর্স বা সেন্ডার, ঠিক আছে? এবার আসেন পরীক্ষা যদি আপনি যদি ট্রান্সমিটারের জায়গায় লিখতে সেন্ডার লেখেন, এখানে রিসিভার লেখেন, এখানে শুধু মিডিয়াম লেখেন, তাহলে পুরো নাম্বার পাবেন। তবে ব্লক ডায়াগ্রাম অবশ্যই লিখতে হবে। এবার আসেন ইনপুট। ইনপুট হচ্ছে আপনার মেসেজটা, আউটপুট হচ্ছে সে যার কাছে পাঠাচ্ছেন সে আপনার মেসেজটা এটা দেখবে। ওকে এই হচ্ছে কি একটা টেলিকমিউনিকেশন পদ্ধতি মৌলিক উপাদানগুলো। বলেন কি থাকবে? অবশ্যই সেন্ডার থাকবে বা ট্রান্সমিটার থাকবে, অবশ্যই কি থাকবে? মিডিয়াম থাকবে যার মধ্যে দিয়ে ডাটাটা যাবে। আরেকটা জিনিস কি থাকবে বলেন তো? যার কাছে পাঠাচ্ছেন সে হচ্ছে রিসিভার। এই হচ্ছে কি একটা ব্লক ডায়াগ্রাম অফ এ সিম্পল কমিউনিকেশন সিস্টেম, ঠিক আছে? এবার আসেন ট্রান্সমিটারটা কি তারা বলছে, যে কোনো ডিভাইস যার মাধ্যমে আপনি ট্রান্সমিট করবেন। কিসের মাধ্যমে করবেন? রেডিও ফ্রিকোয়েন্সি। হুম, যদি ওয়্যারলেস হয় তাহলে এটা কি হবে? রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে যাবে। এরপর আসেন ট্রান্সমিশন মিডিয়াম। মিডিয়াম মানে কি যার মধ্যে দিয়ে সিগন্যালটা বহন করবে, আপনার যে সিগন্যালটা পাঠাইছেন ডাটার সিগন্যাল সেটা। এবার আসেন রিসিভার, যে ডাটাটা রিসিভ করবে।
আচ্ছা, এবার আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, এটা হচ্ছে ব্যান্ডউইথ। এখান থেকে এক নম্বরের জন্য কি আসতে পারে, ম্যাথ আসতে পারে। ঠিক আছে, ব্যান্ড বা ব্যান্ডউইথের সংজ্ঞা আছে, যে ব্যান্ডউইথ কি। আপনারা হয়তো এই শব্দটা অনেকে অনেক জায়গায় শুনছেন, কিন্তু হয়তো বুঝেন না যে আসলে ব্যান্ডউইথ জিনিসটা কি। দেখেন এখানে কি লিখছে, একটি সিগন্যালের 144 পৃষ্ঠার মধ্যে আছে। দেখেন, একটি সিগন্যালের ফ্রিকোয়েন্সি সর্বনিম্ন সর্বোচ্চ মানের মধ্যকার পার্থক্যকে কি বলে, ব্যান্ডউইথ বলে। এখন কথা হচ্ছে, এই আমাদের কি বলে, কক্সবাজার আছে না, কক্সবাজারে আপনার সাগরের নিচে দিয়ে কি আছে, সাবমেরিন কেবল আসছে। আমরা সাবমেরিন কেবলের সাথে যুক্ত হয়েছি আপনার 2006 বা 2007 দিকে। আমাদের এই কেবলের নাম হচ্ছে CME-WE4 ছিল প্রথম, CME-WE4, CME-WE4, তারপরে 5 আসছে, এখন আবার 6 আসার সম্ভাবনা হয়তো আছে আর কি। ঠিক আছে, তা আমাদেরকে ধরেন এর মধ্যে সবারই ঢোকার মানে কোনো অ্যালাউ নাই আর কি। তো আমরা ভার্সিটিতে একটা ট্যুরে গেছিলাম, ওই ট্যুরের ইয়েতে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন টিচার ছিল আর কি। তো ওনার আবার ওইখানে ভালো একটা মানে পরিস্থিতি ছিল, তো উনি আমাদেরকে ওটার মধ্যে ঢুকানোর ব্যবস্থা করছে আর কি। পরে পুরো দেখলাম যে সারা বাংলাদেশের ইন্টারনেট ওই এক বিল্ডিং থেকে কি হইতেছে, কন্ট্রোল হইতেছে। বুঝছেন, ঠিক কক্সবাজারের এটা কোন জায়গাটার নাম মনে নাই, ওই বিল্ডিংটাতে আর কি। ওইটাতে সবাই মানে জনসাধারণ সবাই ঢুকে এলাও না আর কি। তো ওটার মধ্যে যে মেশিন গুলো আছে ওটার মধ্যে আমাদের হাত দিতে মানা করছে। তো ওইখানে হচ্ছে আপনার কি সবগুলা কেবল যেগুলো সাগর নিচে দিয়ে আসছে, এগুলো সবগুলো ওইখানে কি সেট আপ করা আছে, যার মাধ্যমে আমরা কি ইন্টারনেট চালাতে পারতেছি। এখন যদি ইন্টারনেট যে চালাইতেছে, আসলে ইন্টারনেটটা কি, এটা আমরা কিন্তু ধরেন অনেকে জানি না যে আসলে ইন্টারনেটটা কিভাবে চালাইতেছে। আর ধরেন এই যে বিভিন্ন সিম কোম্পানি আছে, বাংলালিংক, গ্রামীণ, তারপরে টেলিটক, রবি, তারা হচ্ছে কিভাবে তাদের থেকে আমরা এমবি কিনি, আর এই এমবি গুলো আবার কেমনে মেয়াদ শেষ হয়ে যাবে, আবার কেমনে ধরেন চালাই দিচ্ছে, বা এমবি কি। এই যে ধরেন এই যে কোম্পানিটা আছে, বা এটা একটা সরকারি একটা প্রতিষ্ঠান, তারা হচ্ছে কি বাংলাদেশের ইন্টারনেট অথরিটি। ঠিক আছে, তাদের থেকে হচ্ছে আপনার বাংলা লিঙ্ক বলেন, গ্রামীণ বলেন, এই সিম কোম্পানিগুলো কি কিনে বলেন তো, ব্যান্ডউইথ কিনে। কি কিনে বলেন তো, এই ব্যান্ডউইথ রে মূলত আসলে কি, এমবি। তাই না স্যার, ব্যান্ডউইথ এমবি হলো কিভাবে, ধরেন আমাদের যে CME-WE5 বর্তমানে আছে, এটা চলতেছে এখন সক্রিয়। এটার মধ্যে ধরেন তাদের কাছে 1000 জিবিপিএস বা ধরেন এরকম একটা ব্যান্ডউইথ তাদের কাছে কি আছে। ব্যান্ডউইথ মানে হচ্ছে মাধ্যম বলেন, ব্যান্ডউইথ মানে হচ্ছে রাস্তা, মানে আপনি ইউজ করতে পারবেন, এটা হচ্ছে স্পেস। ঠিক আছে, স্পেস মানে হচ্ছে মাধ্যম, মানে হচ্ছে আপনি এটার মধ্যে দিয়ে ডাটা পাঠাতে পারবেন, এটা এখন আপনার জন্য ইউজ করতে পারবেন, এটা আপনার রাস্তা। ধরেন আপনার জন্য আমি একটা রাস্তা দিলাম যে আপনি কিন্তু আসা যাওয়া করতে পারবেন কতক্ষণ, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, কত এমবি, এত এমবি, এত এমবি, মানে এত মেগাবাইট ব্যান্ডউইথ আপনি ইউজ করতে পারবেন। কি ইউজ করতে পারবেন বলেন তো, ব্যান্ডউইথ। আমরা সবাই কি ইউজ করি বলেন, ব্যান্ডউইথ ইউজ করি মূলত। তো এই কোম্পানিগুলো কি করে, এই সরকারের কাছ থেকে ব্যান্ডউইথ কিনে, কি কিনে, ব্যান্ডউইথ কিনে ওইটাকে ভাগ করে করে তার গ্রাহকদের মধ্যে কি করে, ভাগ করে করে দেয়। এইগুলো তারা ব্যান্ডউইথ বিক্রি করে, আসলে এমবি বলতে কিছুই নাই। আসলে এগুলো কি বিক্রি করে বলেন তো, ব্যান্ডউইথ। ঠিক আছে, এমবি এমন কিছু না যে তারা এমবি বানাইতেছে আমাদেরকে দিতেছে, এটা শেষ হয়ে যেতেছে। এটা জাস্ট মানে ফিজিক্যাল কিছু না, এটা ধরা যায় না, দেখা যায় না, এটা জাস্ট কি, ব্যান্ডউইথ মানে হচ্ছে তারা একটা স্পেস কি করতেছে, আমাদের বিক্রি করতেছে। হ্যাঁ, তার মানে হচ্ছে কি, কোম্পানিগুলো কি করতেছে, সিম কোম্পানিগুলো তাদের থেকে কি কিনে বলেন, ব্যান্ডউইথ কিনে। ব্যান্ডউইথ কিনে কিনে আমাদেরকে একটু একটু করে ব্যান্ডউইথ কি ভাগ করে করে তারা তাদের গ্রাহকদেরকে কি দিয়ে থাকে। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, আচ্ছা এরপর আসি, তাহলে ব্যান্ডউইথের একটা সূত্র আছে, বি ইজ ইকুয়াল টু, দেখেন তো বই কি লেখছে, এফ বি মাইনাস এফ, আচ্ছা এফ এইচ। হ্যাঁ, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আর কি লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, এই দুইটার মধ্যে পার্থক্যকে কি বলে, ব্যান্ডউইথ বলে। আর ফ্রিকোয়েন্সির বাংলা কি জানেন তো নাকি, বলেন, ফ্রিকোয়েন্সির বাংলা হচ্ছে কম্পাঙ্ক, বলেন ফ্রিকোয়েন্সির বাংলা কি, কম্পাঙ্ক মানে হচ্ছে, এটাকে আমরা ইংরেজিতে কি বলি, হার্টজ বলি, কি বলি, হার্টজ। কম্পাঙ্কের একক হচ্ছে কি, হার্টজ। আচ্ছা, কম্পাঙ্কটা কি, এক সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন তার কম্পাঙ্ক হলো, যদি এটা এখানে প্রয়োজন নাই। আমরা এখানে জাস্ট ব্যান্ডউইথ একটু শিখি। ব্যান্ডউইথ হচ্ছে কি, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি এবং সর্বনিম্ন ফ্রিকোয়েন্সির মধ্যে কি পার্থক্য, জাস্ট এটা মাথায় রাখলে হবে, এটা 1 নম্বর জন্য আসতে পারে। আর এটা দিয়ে ম্যাথ আসলে বি ইজ ইকুয়াল টু এফ এইচ মাইনাস, শেষ। আচ্ছা, আরেকটা জিনিস ধরেন, এগুলো জিজ্ঞেস করবে না, নন পিরিয়ডিক সিগন্যাল কি আর পিরিয়ডিক সিগন্যাল কি। যে সিগন্যালটা সময়ের সাথে সাথে সুষমভাবে চেঞ্জ হয়, এটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল। ধরেন এই ধরনের একটা সিগন্যাল, আর যদি এরকম একটা কোনো একটা সিগন্যাল হয়, ধরেন এটা প্রথমে একটু, এরপরে ধরুন অনেক বড় একটা ইয়া পাওয়া গেল, এরপর আবার ছোট পাওয়া গেল, এরকম যদি এগুলোর অ্যাপিরিয়ডিক সিগন্যাল বলে, বা হ্যাঁ নন পিরিয়ডিক সিগন্যাল বলে। ঠিক আছে, যে সিগন্যালের মানে পিক পয়েন্ট বা এই যে ইয়াগুলা, এই যে পিক পয়েন্ট আর এগুলো কি না, সমান না, এগুলোরে নন পিরিয়ডিক সিগন্যাল। আর এগুলোর পিরিয়ডিক সিগন্যাল যেগুলো কি সমান থাকে, হ্যাঁ তরঙ্গ শীর্ষ, তরঙ্গ পাত বলে, তাই না। আচ্ছা,
এই হচ্ছে অবস্থা। আর আমরা কি দরকার আছে এখান থেকে বেসিক বিষয়গুলো যা আলোচনা করি আমাদের সামনে আরো পড়া আছে এখানে। আচ্ছা, এখানে একটা উদাহরণ 2 দিছে, দেখেন এখানে একটা ম্যাথ আছে ছোট করে। ম্যাথের একটু আমি পড়তেছি, একটু শুনেন। একটি নেটওয়ার্কের ব্যান্ডউইথ দেয়া আছে, তার মানে বি এর মান দেয়া আছে, কার মান দেয়া আছে, কত দেয়া আছে, 10 এমবিপিএস। নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রতি মিনিটে গড়ে এত ফ্রেম পাঠানো যায়। এতগুলা কি পাঠানো যায়, ফ্রেম বা ফ্রেমস পাঠানো যায়। প্রতিটি ফ্রেম গড়ে এত বিট ধারণ করে, কি ধারণ করে, এত বিট ধারণ করে। ওই নেটওয়ার্কের থ্রুপুট কত? আচ্ছা, থ্রুপুট সম্পর্কে একটু বলি। আচ্ছা, থ্রুপুট জিনিসটা আমি একটু বলি। থ্রুপুট জিনিসটা হচ্ছে কিছুই না। থ্রুপুট জিনিসটা হচ্ছে নেটওয়ার্কের ক্ষমতা পরিমাপ করা, যে কোন নেটওয়ার্কটা কত শক্তিশালী। যেমন কোন নেটওয়ার্কের মধ্যে দিয়ে কত দ্রুততার সাথে অ্যাকচুয়াল ডাটা পাঠানো যায়, তাকে কি বলে, থ্রুপুট বলে। আর কিছুই না, এটা জাস্ট আমরা একটু জানি না রাখেন যে থ্রুপুটটা আসলে কি। এখন থ্রুপুটের সূত্রটা বলছে কি দেখেন। হ্যাঁ, আর নিচে। ও আচ্ছা, এই যে, না এটা তো প্রোপাগেশন টাইম। এটা প্রোপাগেশন টাইমের সূত্র, হ্যাঁ। আচ্ছা, থ্রুপুটটা দেখেন এখানে কি কি মান দিয়ে করছে, এটা একটু দেখলে বোঝা যাবে। এখানে আর কি দিয়েছে দেখেন, 12,000 ফ্রেম। তাহলে ফ্রেম ইন্টু বিট সংখ্যা, বলেন ফ্রেম ইন্টু বিট সংখ্যা। আর হচ্ছে নিচে হচ্ছে সময়, নিচে হচ্ছে কি, যেহেতু বলছে প্রতি মিনিটে, তাহলে সময় কত হবে, 60 সেকেন্ড। এগুলো সব সেকেন্ডে থাকতে হবে, সেকেন্ড হচ্ছে এখানে এসআই একক, মিনিটে থাকা যাবে না। তাহলে ফ্রেম ইন্টু বিট সংখ্যা আমরা এটা লিখতে পারি। সূত্রটা দেওয়া উচিত ছিল, উপরে দিছে না মনে হয়, জানেন, উপর দেয় না। আচ্ছা, তাহলে থ্রুপুট ইজ ইকুয়াল টু কি হবে, ফ্রেম, ফ্রেমের সংখ্যা ইন্টু বিট সংখ্যা বাই কত, সময়। আচ্ছা, এটা লাগবে না যদিও ওইরকম ভাবে, পরীক্ষায় তেমন আসে না। এই প্রোপাগেশন টাইমটা একটু মাথায় রাখতে পারেন, এটা দিয়ে অনেক সময় অঙ্ক আসে 1 নম্বরের জন্য। ডিস্টেন্স বাই কি, প্রোপাগেশন স্পিড। আচ্ছা, ধরেন এই সূত্রটা মনে না রেখে আপনারা ছোট থাকতে এই সূত্রটা পড়ছেন কিনা, এস ইকুয়াল টু বিটি, ব্যাগের সূত্র কি, বা মানে সরণের সূত্র বা দূরত্ব নির্ণয়ের সূত্র, ঠিক আছে, বলেন এস ইকুয়াল টু কি, বিটি। এখানে এসটা কি, সরণ বা দূরত্ব, বি কি, ব্যাগ, টি হচ্ছে কি, সময়। তাহলে যেহেতু আপনার সময় বের করতে হবে, তাহলে সময়টা যদি এদিকে রাখি, তাহলে বিটা যদি পাঠাই দিই, তাহলে ওটা এটা নিচে চলে যাবে না। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে টি ইজ ইকুয়াল টু কি পেলাম, দূরত্ব বাই ব্যাগ। এই যে দেখেন, দূরত্ব মানে ডিস্টেন্স, আর স্পিড মানে ব্যাগ। দেখছেন, পাই গেছেন। তাহলে এটা দিয়ে মনে রাখলেও হবে যে টি ইজ ইকুয়াল টু এস বাই বি। এটা দিয়ে মনে রাখলেও হবে, কারণ আপনাকে কি সূত্র লিখতে হবে না, আপনাকে কি লিখতে হবে, অঙ্ক করতে হবে আর কি। আর সূত্র লিখবেন, প্রোপাগেশন টাইম ইজ ইকুয়াল টু কি, দূরত্ব বাই বা ডিস্টেন্স বাই। আর যদি কেউ মনে হয় যে স্যার আমি ইংরেজি সূত্র লিখতে পারবো, বাংলায় লিখবো, কোনো অসুবিধা নাই, পারবেন। উদাহরণ 3 এটাও পারবেন। আচ্ছা, এবার আসেন এটা সম্পর্কে, এটা ভাইভাতে আসতে পারে অথবা 1 নম্বরের জন্য আসতে পারে, একটু খেয়াল করেন। নয়েজ কি, আমরা জানি যেমন ক্লাসে যদি স্যার পোলাপান নয়েজ করে, স্যারে কি বলে যে নয়েজ করো না। নয়েজ মানে কি, বিশৃঙ্খলা না। নয়েজ মানে হচ্ছে এক্সট্রা সিগন্যাল, যেটাকে আমরা এখানে নেটওয়ার্কের ভাষায় কি বলবো, এক্সট্রা সিগন্যাল। যে সিগন্যালটা মেইন সিগন্যালকে কি করে, ক্ষতিগ্রস্ত করে। মেইন সিগন্যালের সাথে মিশে, ধরেন আমরা কখনো কথা বলে, কথার মধ্যে কি থাকে, মানে জির জির করে, কেমন যেন আওয়াজ হয়, হ্যাঁ, এগুলোর কি বলে নয়েজ। যেমন অনেক মোবাইল আছে যেগুলো অনেক হাই, মানে ইয়া কি বলে, দামি মোবাইলের, ওইগুলোর মধ্যে কিছু ফিচার্স বা বৈশিষ্ট্য থাকে যেগুলো নয়েজ ক্যান্সেলেশন মুড থাকে। বলেন কি থাকে, নয়েজ ক্যান্সেলেশন মুড। অর্থাৎ আপনার আশেপাশে যদি নয়েজও হয়, ওই মোবাইলের, হ্যাঁ, যে ট্রান্সমিটার বা ট্রান্সপন্ডারটা আছে, সে কি করে, নয়েজটা ক্যান্সেল করে রিসিভারের কাছে কথাটা পাঠায়। তার মানে সে কথাটা শুনবে কি, খুব সুন্দরভাবে। আবার যে কথা বলতেছে তার কাছেও কথাটা কি, সুন্দরভাবে আসবে, অর্থাৎ কোনো নয়েজ থাকবে না। এটাকে বলে নয়েজ ক্যান্সেলেশন। তো নয়েজ 4 ধরনের হতে পারে, বলেন কি কি নয়েজ, থার্মাল নয়েজ, ইনডিউস নয়েজ, ক্রসটক নয়েজ, ইম্পালস নয়েজ। এগুলো আসলে তেমন আলাদা করে জানার প্রয়োজন নাই আর কি। আচ্ছা, পরীক্ষা আসবে না, দরকার নাই, জানি না, মাথা গরম করার দরকার নেই। আচ্ছা, একটু খেয়াল করেন নয়েজটা কিভাবে অ্যাড হয়, এটা একটু দেখেন। ধরেন আপনি একটা কথা বললেন, এই কথার সিগন্যালটা হচ্ছে এরকম, এটা এখন কি হবে, ট্রান্সমিট হবে। কি হবে বলেন তো, এই যে এখন বলছে ট্রান্সমিটেড, মানে এটা অলরেডি চ্যানেলে চলে গেছে, আপনি পাঠাইছেন। চ্যানেলের মধ্যে যখন ঢুকছে, এই চ্যানেলের মধ্যে এক্সট্রা কিছু আলাদা কিছু নয়েজ যুক্ত হয়েছে। নয়েজ যুক্ত হওয়ার পরে এই চ্যানেলের চেহারা পাল্টে, এই সরি, সিগন্যালের চেহারাটা পাল্টে গেছে, খেয়াল করছেন। এই সিগন্যালটা হচ্ছে এইরকম, কিন্তু এই সিগন্যালটা দেখুন অবস্থা কিরকম। এটাই এটা, কিন্তু কিন্তু এটার মধ্যে নয়েজ যুক্ত হওয়ার পরে এটার অবস্থা কি হয়েছে দেখছেন। তার মানে এটা যখন রিসিভারের কাছে যায় এই অবস্থাতে, তাহলে সে অরিজিনাল সিগন্যালটা পাবে না। বলেন কি পাবে না। তার মানে তাকে কি করতে হবে, এই রিসিভারের আগে এমন একটা যন্ত্র বসাতে হবে যেন
সে ফিল্টারিং করে ফেলতে পারে। বলেন কি করতে পারে? এটাকে বলে নয়েজ ফিল্টার। বলেন কি ফিল্টার? নয়েজ ক্যান্সেলেশন ফিল্টার। তো এখানে একটা ফিল্টার থাকবে, সেটা এই নয়েজটাকে ফিল্টার করে অরিজিনাল সিগন্যালটা ঠিক দেখেন এখানে যেমন এখানেও ঠিক তেমন হালকা একটু মনে ভিন্নতা আছে, মনে দেখতে ভিন্নতা দেখা যায় কিনা। তো এই কি বলে এটাকে, হ্যাঁ, একটু নয়েজ ফিল্টার লাগাইলে আপনি অরিজিনাল সিগন্যালটা মোটামুটি পেয়ে যাবেন। ঠিক আছে, এই হচ্ছে নয়েজের অবস্থা। আচ্ছা, এখানে কিছু সূত্র আছে, এগুলো আপাতত দরকার নাই, লাগলে আমরা পরে করবো। এখানে একটা ফর্মুলা ইম্পর্টেন্ট আছে, এসএনআর, সিগন্যাল পাওয়ার বাই নয়েজ পাওয়ার। এই এটা দাগায় রাখেন সবাই। ঠিক আছে। আচ্ছা, এসএনআর এর পূর্ণরূপ কি জিজ্ঞেস করলে এখানে উপরে লেখা আছে সিগন্যাল টু নয়েজ রেশিও, বা সিগন্যাল টু নয়েজ রেশিও বলবেন আর কি। এসএনআর বলেন সিগন্যাল টু নয়েজ রেশিও। আচ্ছা, রেশিও মানে কি বলেন তো? অনুপাত। অর্থাৎ আপনার সিগন্যালের সাথে নয়েজের অনুপাতটা কেমন। যদি সিগন্যাল টু নয়েজ রেশিওর মান বেশি হয়, তার মানে হচ্ছে আপনার অরিজিনাল সিগন্যালটা খুব ভালো পর্যায়ে নাই। ঠিক আছে। এই নয়েজ পাওয়ার যত কম হবে, আপনার এসএনআর মান তত কি হবে বলেন তো? সরি, এসএনআর মান বেশি হলে ভালো, এসএনআর মান কম হলে সমস্যা। ঠিক আছে কিনা? এই দেখেন নয়েজ বিহীন চ্যানেলের জন্য এসএনআর মান কত হবে। যদি নয়েজ না থাকে তাহলে ওইটার এসএনআর ইনফিনিটি, মানে অনেক বেশি হবে। তাহলে এসএনআরটা কি বলেন? সিগন্যাল পাওয়ার বাই নয়েজ পাওয়ার। বলেন সিগন্যাল পাওয়ার বাই কি? নয়েজ পাওয়ার। এই সূত্রটা মনে রাখলেই হবে। আর অঙ্ক লাগলে আমরা করবো। আচ্ছা, এর ছবি বেশি ভালো আসে না। এরপরে দেখেন, এরপরের পৃষ্ঠা আমরা চলে যাচ্ছি। কমিউনিকেশন সিস্টেম। আচ্ছা, এই জিনিসটা বলতে চাইছিলাম, খেয়াল ছিল না। আমরা অলরেডি জানি কমিউনিকেশন সিস্টেমে 3 রকম মুড থাকে। বলেন ক রকম মুড থাকে? এটা আবার ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার মতো। বলেন সিমপ্লেক্স, এটা আপনারা ছোট থাকতেও পড়ছেন বা ইন্টারে পড়ছেন। বলেন সিমপ্লেক্স, হাফ। আচ্ছা, এই তিনটার উদাহরণ আসতে পারে পরীক্ষায়, যে সিমপ্লেক্স ট্রান্সমিশন মোড কাকে বলে, উদাহরণ সব ব্যাখ্যা করো। আচ্ছা, সিমপ্লেক্স এর একটা উদাহরণ দিই যেন সবসময় মনে থাকে। আচ্ছা বলেন তো, হ্যাঁ, ওয়াকি টকি হাফ ডুপ্লেক্স। সিমপ্লেক্স হচ্ছে আমাদের কিবোর্ড। বলেন সিমপ্লেক্সটা হচ্ছে কি? কিবোর্ড। এটা সবসময় মাথায় রাখবেন যে আমরা কিবোর্ড হচ্ছে কি সিমপ্লেক্স। একটা একটা উদাহরণ মাথায় রাখবেন, তাহলে মনে থাকবে। বলেন সিমপ্লেক্স মানে কি বলেন তো আমাদের? আচ্ছা, খেয়াল করেন কিবোর্ডের সাথে মনিটর বা কম্পিউটারের কানেকশনটা কেমন। আমরা কিবোর্ড থেকে শুধু ইনপুট দিই, এটা শুধু ইনপুট না, এটাকে আমাদেরকে আর কিছু দিতেছে? কখনো দিতেছে না, কখনো না। তার মানে কখনো আপনি কিবোর্ডে থেকে কি পাবেন না? আউটপুট পাবেন না। তার মানে এটা সবসময় কি নিবে? ইনপুট নিবে। এই জন্য আমরা এটাকে বলতে পারি সিমপ্লেক্স, মানে একমুখী যোগাযোগ। বলেন একমুখী যোগাযোগ। এবার আসেন উভয়মুখী, হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মানে উভয়মুখী। এটা কেমন উভয়মুখী? একজন যখন কাজ করবে বা একজন যোগাযোগ করবে, তখন আরেকজন পুরোপুরি কি থাকতে হবে? স্টপ থাকতে হবে। এবং তার এটা যদি, তার কথা যদি শেষ হয়, তারপরে সে আবার যোগাযোগ করবে, এটা বলা হয় কি? হাফ ডুপ্লেক্স। ঠিক আছে। যেমন ওয়াকি টকি, একটা উদাহরণ মনে রাখবেন, ওয়াকি টকি। যেমন পুলিশ কথা বলার পরে লাস্টে দিয়ে কি বলে? ওভার। সে কথাটা বলে তারপরে কি বলে? তার এই ওভার কথাটা শোনার পর আরেক দিক থেকে সে বুঝে তার কথা বলা শেষ। এরপরে উনি শুরু করে, উনি আবার কথা বলেছেন, লাস্টে কি বলে? ওভার। দেখবেন একটু খেয়াল করে ট্রাফিকের মধ্যে দেখবেন, এরা কথা বলার সময় বারবার কি বলে? ওভার বলে। কি বলে লাস্টে বলেন তো? ওভার। কেন? সে বুঝাই দেয় যে আমার এখানে কথা শেষ, এবার তুমি বলো। এই হচ্ছে হাফ ডুপ্লেক্স। ডুপ্লেক্স মানে কিন্তু উভমুখী। আচ্ছা, এবার আসেন ফুল ডুপ্লেক্স। এর উদাহরণ একটা বলুন তো কেউ। যেমন আমরা মোবাইলে যোগাযোগ করি, এটা কি ফুল? কারণ আমরা একই সাথে যেমন ঝগড়া করি, যে কোনো ধরনের কথা কিন্তু শোনা যায়, সে আমার গালে গালি করতেছে, আমিও তার করতেছি। ঠিক না? এটার একটা মজা হচ্ছে কি, ইচ্ছা মতো কি মানে যোগাযোগ করা যায়। ঠিক আছে, এটাকে বলে কি? ফুল ডুপ্লেক্স। দুইজন একসাথে কথা বলতে পারবে। আচ্ছা, সিমপ্লেক্সের চিত্র যদি আঁকতে বলে, একদম ইজি। সেন্ডার রিসিভার রাখবেন দুইটা বক্স, আর তীর চিহ্ন দিয়ে দেখাই দিবেন শুধু সেন্টার থেকে রিসিভারে যাবে, নট রিসিভার থেকে আবার সেন্টারে কি কখনো ফিরে আসবে না। এটা হচ্ছে কি সিমপ্লেক্সের উদাহরণটা বলে দিছে। কিসের উদাহরণ বলছে এখানে দেখছেন? কিবোর্ডের উদাহরণ। কিবোর্ড থেকে মনিটর শেষ। একটা উদাহরণ মনে রাখবেন, পরীক্ষা এত উদাহরণ দেওয়ার দরকার নেই। হাফ ডুপ্লেক্স খেয়াল করেন, প্রথমে সেন্টার থেকে রিসিভারে যাবে, আবার রিসিভার থেকে সেন্টারে কি আসবে। এটার সাথে ফুল ডুপ্লেক্সের চিত্রটা একটু খেয়াল করেন। এখানে দুইটা আলাদা আলাদা দিবেন তীর চিহ্ন, এখানে জাস্ট কি একটা তীর চিহ্ন দিবেন, আর এটা মানে হচ্ছে কানেকশন আর কি। একটা তীর চিহ্ন দিয়ে উভমুখী চিহ্ন দিয়ে দিবেন, যে উভয় একসাথে যোগাযোগ করতে পারবে। ক্লিয়ার? ওকে, আশা করি এটা তার কোনো সমস্যা নাই। আপনারা চাইলে বইয়ে আমি যা বলতেছি একটু দাগায় রাখতে পারেন আর কি, ঠিক আছে। এবার আসেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ভাই। এই অধ্যায় থেকে আসলে ধরেন এইগুলা থেকে প্রশ্ন আসবে। সিঙ্ক্রোনাস ও এসিঙ্ক্রোনাস কমিউনিকেশন সিস্টেম। এটা সবাই একটু মাথায় করে কষ্ট করে নিয়ে যান, এটা যেন আর কখনো ভুল না হয়, একটু খেয়াল করে দেখেন।
সিনক্রোনাস, আরেকটা হচ্ছে কি অ্যাসিনক্রোনাস। আচ্ছা, কারো বুঝতে অসুবিধা হলে বললেন, আমি তাহলে 1 মিনিট থামতেছি, খেয়াল করো। এটা এটা বুঝা যাইতে হবে কিন্তু, ঠিক আছে? আর নইলে আবার পরে আবার ইউটিউব থেকে বুঝতে হবে। সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস, ছবিটা ভালো করে উঠে নাই, তাই না? কি গরম লাগে দিকে, বসে নেই দিকে শুধু পরে। আচ্ছা, এটা একজন রিডিং করে তো, এখানে তো ভালো করে দেখা যাচ্ছে না, কি বলছে দেখেন তো একটু। না, এখান থেকে পড়েন। আচ্ছা, এখান থেকে তো পড়তেছেন 148, এখান থেকে পড়তেছেন না? হ্যাঁ, যে ডাটা কমিউনিকেশন সিস্টেমে কি হয়েছে। আচ্ছা, প্রেরক স্টেশনকে আমরা যদি একটু সহজ করে বলতে চাই, তাহলে কি বলতে পারবো? সেন্ডার থেকে, সেন্ডার মানে প্রেরক, ঠিক আছে? ডাটাকে প্রথমে কি করে? আচ্ছা, আচ্ছা, প্রতিটি ব্লকে কি হয়েছে তারপরে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা বুঝলাম। আরেকটা জিনিস খেয়াল করবেন, এটার মধ্যে ইয়া থাকবে, ব্লক থাকবে, ঠিক আছে? ব্লকের মধ্যে হেড আর ট্রেল থাকে আর কি। আচ্ছা, এটা আমরা একটু পরে আসতেছি একটু। এবার আসেন ইয়াতে চলে যাই, একটু পার্থক্যটাতে গেলে আরো ভালো করে, না পার্থক্য না, একটু ওই ডিসটাতে যাই। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। এটা অ্যাসিনক্রোনাস, তাই না? অ্যাসিনক্রোনাস। আচ্ছা, সিনক্রোনাস সিনক্রোনাসের চিত্র দিলে ভালো না দিলে আচ্ছা। আচ্ছা, আমি আপনাদেরকে এবার একটু সহজ করে দেখেন, বুঝাই দিই। একটু চিত্র এঁকে বুঝাই, সবাই একটু বোর্ডের দিকে তাকান। আচ্ছা, ধরেন আপনি সেন্ডার আর একজন রিসিভার, ডাটা পাঠাবেন। এখন আপনি কি করলেন? ডাটাগুলোর প্রথমে কি করলেন? একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইসে প্রথমে স্টোর করলেন। আচ্ছা, আমি ওই কথাটা টোটালি বাদ দিয়ে দিলাম, আর সহজভাবে বলি। আপনি ডাটা পাঠাবেন, যে ডাটাকে কি করছেন সুন্দর করে একটা একটা ব্লকের মধ্যে বা প্যাকেট আকারে পাঠাবেন। সহজ কথা, ধরেন আমি আমার আত্মীয়ের বাসায় কিছু একটা পাঠাই দিছি, আমি যার কাছে পাঠাই দিছি তাকে যদি আমি সবগুলো একসাথে দিয়ে বলি যে তুমি তার বাসাতে একটু দিবা, তার বাসাতে একটু দিবা, তাহলে তার জন্য একটু ঝামেলা হয়ে যাবে না? সে কাউকে হয়তো কম দিবে, কাউকে হয়তো কি করে ফেলবে, বেশি দিবে, অথবা কারো জিনিস কাউকে দিয়ে দিয়ে ফেলতে পারে। আমি যদি একটা কাজ করি, প্যাকেট প্যাকেট করে যদি তার কাছে সুন্দর করে নাম সহ লিখে দিয়ে দেয়, এটা তাকে দিবে, এটা তাকে দিবা, তাহলে তার কাছে কি আর কোনো অসুবিধা হবে? আর জিনিসটাও ঠিকঠাক মতো যারটা তার কাছে কি পৌঁছে যাবে। এই জন্য বলা যায় সিনক্রোনাস ট্রান্সমিশনে কখনো ডাটার লস হয় না, বা ডাটা সবসময় সঠিকভাবে নির্ভুলভাবে রিসিভারের কাছে গিয়ে যায়, কারণ এখানে ডাটা কি ব্লক আকারে পাঠানো হয়, ঠিক আছে কিনা? এবার আসেন অ্যাসিনক্রোনাসটা কি। অ্যাসিনক্রোনাসে কি হয়? ধরেন এটা সেন্ডার, এটা রিসিভার। তো এখানে কি করে সেন্ডার, কি করে রিসিভারকে ডাটা পাঠানোর সময় সে একটা হেড রাখা আর একটা টেল রাখা, অর্থাৎ একটা শুরুর বিট আর একটা শেষের বিট, যেটা দিয়ে রিসিভার চিনতে পারে যে এটা হচ্ছে ডাটা শুরুর বিট, মানে এটা আমার কাছে একটা ডাটা আসছে, এরপর আরেকটা ডাটা আসছে। অনেক সময় আগে পরে চলে যেতে পারে সিনক্রোনাসে। এই জন্য সিনক্রোনাসের একটু অসুবিধাটা দেখেন, অসুবিধা ইফিসিয়েন্সি কম, মানে ডাটা যাইতে অনেক সময় লেট হতে পারে, গতি কম, ঠিক আছে? তো একটার অসুবিধা পড়লে আরেকটার কি অসুবিধা পড়া লাগবে না, এখানে যে অসুবিধাগুলো থাকবে ওইটাতে কি বিপরীত, ওইখানে এই অসুবিধাগুলো থাকবে না। স্বাভাবিক না? আচ্ছা, সিনক্রোনাসের ইয়েটা কি দেখি, অসুবিধাগুলো কি। এই যে প্রাইমারি ডিভাইস স্টোর, মানে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন, এটা একটা সমস্যা, মানে এক্সট্রা জিনিসের প্রয়োজন হলো, তাহলে আপনার খরচ বাইরে গেল, ওইখানে কোনো ডিভাইসের আলাদা স্টোরেজ ডিভাইসের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? স্টোরেজ ডিভাইস তো বুঝছেন, যেখানে ডাটা কি করা হয়, জমা রাখা হয়, ঠিক আছে? জমা কেন রাখবো? যেন এগুলো ব্লক আকার আমি জমা রাখলে যেন একটা একটা করে ব্লক পাঠাই দিতে পারে, তো স্টোরেজ ডিভাইসটা খালি হবে, আপনি আবার এটার মধ্যে স্টোর করবেন ব্লক, এরপর আবার ব্লক পাঠাই দিবেন, এভাবে যায় আর কি। কিন্তু এখানে কোনো অ্যাসিনক্রোনাসে কিসের প্রয়োজন নাই বলেন? স্টোরেজ ডিভাইসের কোনো প্রয়োজন নাই, বুঝতেছেন নি বলেন তো? আর এখানে সবসময় একটা কি থাকবে, স্টার্ট বিট থাকবে, আর একটা এন্ড মানে শেষের বিট থাকবে, এভাবে সে বারবার ডাটা পাঠাবে আর কি। তাহলে এখানে ভুল হওয়ারও মাঝে মধ্যে কি থাকে, সম্ভাবনা থাকে, এখানে নাই, ঠিক আছে? সিনক্রোনাসে হয় না, কিন্তু সিনক্রোনাসে একটু খরচ বেশি, এগুলো লিখে দিবেন আর কি। আচ্ছা, এবার আসেন, এখানে মেন যে জিনিসটা হচ্ছে আমাদের পার্থক্যটা করতে হবে। একটা পার্থক্য আছে, এটা দাগায় রাখেন। পার্থক্যটা একজনে পড়েন তো, একজনে একটা একটা করে পড়বেন, মুখস্থ হয়ে যাবে। এক নাম্বারটা ইয়া পড়েন। এই, আচ্ছা, আপনি এক নাম্বারটা আপনি পড়েন, কি বলছে দেখেন তো। আজকি আজকি কোডে রূপান্তর করে ট্রান্সমিট করতে বলেন, আজকি কোড।
আজকে কোডে রূপান্তর কেন করব, কম্পিউটার বুঝতে পারবে তুমি। আজকে কোড, আমেরিকা স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ঠিক আছে? হ্যাঁ, ASCII। আচ্ছা খেয়াল করেন এবার, এরপর একটা পড়েন তো সিনক্রোনাসের ক নাম্বারটা, এই প্রকার ট্রান্সমিশন। পড়েন এই প্রকার ট্রান্সমিশন। আচ্ছা এখানে যে এক্সট্রা কথা উল্লেখ সেটি বাদ দিয়ে দেন। এই প্রকার ট্রান্সমিট পদ্ধতিতে প্রতিবারে একটি করে ফিক্সড ব্লক ট্রান্সমিট করা হয়, এটাই লিখবেন। আর ওই বেরিয়ে বললেন যে এটা দরকার নাই আর কি। ফিক্সড, এখানে কি অথবা নি লেখছে লাস্টে? আচ্ছা, তাইলে এটা বাদ দেন, ফিক্সডও বাদ। কারণ ফিক্সড যদি থাকে তাহলে অথবা দিয়ে বেরিয়ে বলেও লিখতে হবে আর কি, এটা আরেক সমস্যা। তাহলে এই প্রকার ট্রান্সমিশন পদ্ধতিতে প্রতিবার একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, শেষ। ক্লিয়ার? আপনাদেরকে একদম অতিরিক্ত কথা থেকে বাঁচাই দিলাম আর কি। একটি করে ব্লক, তাহলে একটু খেয়াল করেন। সিনক্রোনাস আমরা কি পাঠাইতেছি বলেন, ইম্পর্টেন্ট কথা কি, এখানে কি পাঠাইতেছি, এখানে ব্লক। আর এখানে কি পাঠাইতেছি বলেন, ক্যারেক্টার। কি পাঠাইতেছি? ক্যারেক্টার ভিত্তিক, শেষ। আর আজকে কোডও চাইলে বাদ দিতে হবে, আমরা এটাকে একটু ছোট করে দিই। এই প্রকার ট্রান্সমিশন পদ্ধতিতে এই প্রকার ট্রান্সমিশন পদ্ধতি ক্যারেক্টার ভিত্তিক হয়ে থাকে, শেষ। এর দুটোকে আর বাকিটা দরকার নেই, থাক। ঠিক আছে, ছোট করে দিলাম যেন ঝামেলা না হয়, কষ্ট না হয় মুখস্থ করতে। এরপরে খ নাম্বারটা আরেকজন পড়েন তো, ওই যে তুহিন ভাই পড়েন ওই দিক দিয়ে, খ নাম্বারটা। হ্যাঁ, আচ্ছা এরপরে, এরপরে মানে এটা সাতের খ নাম্বারটা পড়েন। আচ্ছা তাহলে এসিনক্রোনাসে খেয়াল করেন, এখানে বলা আছে সিনক্রোনাস। সিনক্রোনাসের বিপরীত ওয়ার্ডটাই হচ্ছে কি অ্যাসিনক্রোনাস, যেটা সিনক্রোনাস না মানে হচ্ছে সুন্দর করে যাবে না, সময় করে যাবে না। তার মানে অ্যাসিনক্রোনাসে টাইম কি থাকবে না, নির্দিষ্ট থাকবে না, এটার মধ্যে সময় নির্দিষ্ট থাকবে। তাহলে এখানে আমরা কি নিয়ে মূলত কথা বলতেছি বলেন তো? সময় নিয়ে। তাহলে আমরা 2 নম্বর পার্থক্য এবার মনে রাখবো যে এখানে সময় একটাতে, যেটা অ্যাসিনক্রোনাস এটাতে নির্দিষ্ট থাকবে না, আর যেটা সিনক্রোনাস এটাতে অবশ্যই কি থাকবে, একটা নির্দিষ্ট সময় পর পর প্রেরিত হবে। ইজিলি বুঝাই দিতেছি মনে রাখার জন্য। 3 নম্বরটা এর পরের জন্য করেন। আচ্ছা এটা এভাবে না লিখে লিখবেন যে এই 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 পদ্ধতিতে, এই পদ্ধতি, হ্যাঁ বা সময় বেশি, অথবা এই পদ্ধতি ধীরগতি সম্পন্ন, এটা লিখবেন বাস। বলেন এই পদ্ধতি, বা শুধু কেউ চাইলে কলম দিয়ে এখান দিয়ে লিখে রাখতে স্লো, জাস্ট একটু একটা শব্দ লেখা রাখবেন, স্লো। তাহলে এটা যদি স্লো হয় এটা কি হবে, স্পিড। এত পুরো বাংলা কথা না শিখলেও চলবে, জাস্ট এটা বলে রাখবেন স্লো, এটা কি স্পিড। পরীক্ষার হলে যদি শুধু স্লো স্পিড লেখা না দিয়া স্লোকে আর একটু বাংলায় লিখবেন কি এটি ধীর গতি, এটা কি দ্রুত গতি, শেষ। আর কোনো কথা আছে? শেষ, ঝামেলা শেষ, ছোট করে দিলাম। এরপরে তুই ভাই ঘোড়া নাম্বারটা করেন। আচ্ছা তার মানে দ্বিমুখী ট্রান্সমিশন সিস্টেম কোনটা বলেন তো? ওই যে ফুল ডুপ্লেক্সের কথা বলছি যে, তাহলে ফুল ডুপ্লেক্সে অ্যাসিনক্রোনাসটা কি কঠিন, কারণ এটা হচ্ছে যে কোনো সময় ঝামেলা হতে পারে, যেহেতু এটা নিজের সময় পর পরে যায় না। তাহলে এটা যদি কঠিন হয় তাহলে এটা কি হবে, সহজ। ওকে, এরপরে সামনের আপু পড়েন, এই যে বাম দিকের ও নাম্বারটা পড়েন। আচ্ছা ইফিসিয়েন্সি কথাটার অর্থ কেউ জানেন কিনা? ইফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা, মানে এটা হচ্ছে এরা কাজ করতে সময় লাগে কম, অর্থাৎ এটা ঠিকঠাক মতো কাজটা টাইম মতো করতে পারে না, এটা হচ্ছে কথা। ঠিক আছে? বেশি না, এটাতে একটু ভুল আছে মেবি। এটা যদি এফিসিয়েন্সি কমে তাহলে এটা এফিসিয়েন্সি কি হবে, বেশি হবে। ঠিক আছে, বাদ। এরপরে আসেন, এরপরে ডান দিকে রাফু পড়েন, এটা ছ নাম্বারটা। এটা আমরা একটু আগে দেখছি, যেটার মধ্যে কি লোকাল স্টোরেজের প্রয়োজন হয়, কিন্তু এটার মধ্যে কি আছে, একটা প্রাইমারি স্টোরেজ প্রয়োজন আছে। এখানে লোকাল কথাটা বাদ দিয়ে দেন। আমরা এখানে সংজ্ঞার মধ্যে কি পড়ছিলাম, প্রাইমারি স্টোরেজ। জাস্ট এটা লিখবেন যে প্রাইমারি কথা না লিখলেও সমস্যা নাই, এটাতে স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, এটাতে হয় না, শেষ। ঠিক আছে, বা যেহেতু এটা আগে লিখছেন। আচ্ছা পরীক্ষার মধ্যে যদি 3 থেকে 4টা, বেশি না, পার্থক্য আসে 2 নম্বরের জন্য, বড় প্রশ্নটা আসবে না। আমি যে সবটি বুঝাই দিতে যেন সবটি বললে আপনাদের এখান থেকে কমসে কম 3টা মনে থাকে। ঠিক আছে। আচ্ছা অ্যাসিনক্রোনাসে, এটা আমি পড়তেছি, অ্যাসিনক্রোনাসে প্রেরিত ডাটার ভুল কি নির্ণয় করা কি কষ্টকর, তাহলে এটাতে ভুল নির্ণয় করা কি ইজি। আচ্ছা এটা তো আর কি করবেন, এটা এমনিতে এগুলো সবসময় মনে রাখতে হয় যে খরচ, মনে রাখবেন খরচ, এরপরে দ্রুত গতি না ধীর গতি, সময়, এই 3টা জিনিস সবকিছুর মধ্যে মোটামুটি কি কমন রাখবেন। কোনো কিছু কমন না আসলে, মনে না থাকলে এই খরচ টরচ এগুলো দিয়ে দিবেন। তবে যেটার মধ্যে খরচ লাগবে কম, এটার মধ্যে যদি লেখেন যে খরচ বেশি লাগবে তাহলে কিন্তু আবার হবে না, এটা ভুল হয়ে যাবে।
ঠিক আছে কিনা? মনে রাখবেন যে সিনক্রোনাসে খরচ কম কেন বলেন তো? এটা বলছিলাম একটু আগে। এখানে গুড গুড, এখানে স্টোরেজ ডিভাইসের প্রয়োজন নেই এই জন্য। ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, এই দুইটা এক্সট্রা দরকার নাই, এগুলা দরকার নাই আর কি আপাতত। এতগুলো দরকার নেই, এখানে কয়টা দিয়েছে? 11টা দিয়ে দিয়েছে, এতগুলো কি করবো আমরা? আচ্ছা, আমরা অর্ধেকের প্রশ্নগুলো একটু দেখে যাই জাস্ট। ডাটা কমিউনিকেশন সংজ্ঞা দাও, অলরেডি দিচ্ছি, এটা একটু করে যাবেন। ডাটা কমিউনিকেশন মৌলিক উপাদান কি? মৌলিক উপাদানগুলো কি কি? আচ্ছা, এখানে কতগুলো দিছে? 6টা দিছে। কয়টা দিছে? 6টা লাগে না বুঝছেন, ওইখানে বইয়ের মধ্যে চিত্রের মধ্যে কয়টা ছিল? 3টা ছিল, সেন্ডার, ট্রান্সমিশন মিডিয়া আর কি রিসিভার। আপনারা এখানে, এরা এখানে সবগুলো বলছে, খেয়াল করেন এখানে কি কি বলছে। আপনি যে মেসেজটা পাঠাবেন প্রথমে এটা, ক নম্বরে বলছে আপনি, আপনার কথা, মানে আপনি যে পাঠাচ্ছেন আপনার কথা, আর এটা হচ্ছে আপনার মেসেজ। 3 নম্বর বলছে আপনি যে মাধ্যমে পাঠাবেন সেটা হইতে পারে তার অথবা তার ছাড়া, মানে ওয়্যার অথবা ওয়্যারলেস। এরপর বলছে রিসিভারের কথা, এরপর বলছে প্রোটোকল। এবার আসেন প্রোটোকল নিয়ে আর কথা বলতে হয়, এটা আবার অন্য অধ্যায়ের জিনিস। তো প্রোটোকল মানে হচ্ছে যে সিকিউরিটির কথা বলছিলাম না, এই প্রোটোকল সিকিউরিটিটারে কন্ট্রোল করে। এরপর আসেন ফিডব্যাক। ফিডব্যাক মানে কি? সে ডাটাটা আসলে পাইছে কিনা। যেমন ধরেন মেসেঞ্জারে, এই মেসেঞ্জারে তো আপনি কিভাবে বুঝতে পারেন যে সে আপনার মেসেজটা সিন করছে? যে যে তার যে ছবিটা আছে না, এটা গোল করে, এটা আপনার মেসেজের নিচে আইসা পড়ে না? নাকি বুঝছেন নি না? আপনি যখন পাঠান তখন এটা হয় সেন্ট হয়, আর যদি সে অনলাইনে থাকে তাহলে নিচে দিয়ে কি লেখা হয়? ডেলিভার্ড। আর যদি সে সিন করে তাহলে তার ছবিটা এভাবে মেসেজের নিচে দিয়ে কি গোল করে চলে আসে। বুঝছেন কিনা বলেন তো? এটাই হচ্ছে ফিডব্যাক, যে আসলে সে দেখছে। এবার সে যদি লিখতে থাকে তাহলে আবার মেসেঞ্জার সিস্টেম সুন্দর আছে, তাহলে এরকম কি ওঠে? 3 ডট কি ওঠে, আর এগুলো এরকম লাফাইতে থাকে, তাই না? এই আর কি। আচ্ছা, এটা আমরা অলরেডি সবাই জানি। স্পেকট্রাম, আচ্ছা এটা এখন দরকার নাই। ব্যান্ডউইথের সংজ্ঞা বলছিলেন পড়তে, দেখে নিবেন। প্রোপাগেশন টাইমের সূত্রটা মনে রাখলে হবে, শুধু এটা, এটা থেকে সংজ্ঞা দিতে পারবেন। আচ্ছা, সূত্রতে কিভাবে সংজ্ঞা দিতে তো জানেন আপনারা, যে যখন কি দূরত্বকে আমরা কি প্রোপাগেশন বেগ দিয়ে ভাগ করব, বা এই দুইটার অনুপাতকে কি বলে? প্রোপাগেশন টাইম বলে। অনুপাত মানে ভাগফল, অনুপাত মানে কি? এটা আমরা অলরেডি জানি। এটা লাগবে, এটা আবার দাগে রাখতে পারেন, এসএন আর কি। অথবা এখন দাগে না রাখলেও আমরা যে প্রশ্ন সলিউশন করব তখন আপনারা ওইখান থেকে দেখতে পারবেন। আমরা আবার দাগে দিব, এখন এত বেশি দাগানোর দরকার না, আমরা আবার সাজেশন দিব আর কি। ঠিক আছে, ডাটা রেট লাগবে না। আর সিনক্রোনাস, সিনক্রোনাস এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, এখান থেকে আবার 1 নাম্বার করে আলাদা না পড়লেও চলে। ঠিক আছে, এই হচ্ছে অধ্যায়ের জাস্ট এই বেসিক অল্প কিছু জিনিস, এখানে আর তেমন কিছু নাই। আচ্ছা, এই জিনিস এখান থেকে ছোট্ট একটা জিনিস দেখা দিই, সবাই একটু খেয়াল করে। আমরা জানি, আমরা ছোট থাকতে ক্লাস 9-10 যারা সায়েন্স করছি আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যকে কি বলে? ল্যামডা বলে, তাই না? আজকে যারা জানা না তারা জানি না, জান ল্যামডাটা প্রকাশ করে কিভাবে? এভাবে, মনে রাখবেন এইভাবে। এটা কিভাবে বলেন? ল্যামডা বলেন, কি বলে? এখানে লেখা আছে মনে হয় কোথাও, বাংলাতে এটা এইভাবে বলে, লে জফলা ম দ আকার, ল্যামডা বলে। ঠিক আছে, ল্যামডাকে কি বলে বলেন? তরঙ্গ দৈর্ঘ্য বলেন, তরঙ্গ। তরঙ্গ দৈর্ঘ্যটা কোথায় কতটুকু? মনে রাখবেন একটা পূর্ণ তরঙ্গ, একটা পূর্ণ স্পন্দন বা একটা পূর্ণ সিগন্যাল, যেমন এই যে এটা একটা ওঠা আর একটা নামা, বা একটা তরঙ্গ শীর্ষ আর একটা তরঙ্গ পাদ মিলে কি হয়? একটা তরঙ্গ দৈর্ঘ্য হয়। ক্লিয়ার? এখন আসেন তারা কোথায় কত দেখাইছে, খেয়াল করেন। তারা দেখাইছে একটা তরঙ্গ শীর্ষ থেকে আর একটা তরঙ্গের শীর্ষ পর্যন্ত। খেয়াল করেন তো এখানে কতটুকু আছে? অর্ধেক না? এই যে এখানে অর্ধেক না, এখানে অর্ধেক। এই দুইটা জোড়া দিলে কি হইতেছে? এরকম পুরো একটা হইতেছে না? আর এখানে নিচে আছে একটা, হয়েছে নি দুইটা। তাহলে সবসময় কয়টা লাগবে? দুইটা লাগবে, একটা উপরের আর একটা কি নিচের, এই দুইটা মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য। ক্লিয়ার? বুঝছেন কিনা সবাই বলেন? আপনারা চাইলে এখান থেকে ধরতে পারেন, এখান থেকে অর্ধেকটা নিলে এখানে পুরোটা নিতে হবে, আর এখান থেকে অর্ধেকটা নিতে হবে, এটা আবার একটা তরঙ্গ দৈর্ঘ্য। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে আসি, লাগবে না এগুলা। নয়েজ তো অলরেডি বললাম, নয়েজ হচ্ছে ইনফরমেশন সিগন্যালের সাথে এক্সট্রা যে সিগন্যালটা, অনাকাঙ্ক্ষিত যে সিগন্যাল যুক্ত হয় তাকে কি বলে? নয়েজ বলে। সিমপ্লেক্স, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এগুলো একটু খেয়াল রাখবেন। অ্যাটেনুয়েশন এটা আপাতত দরকার নাই। ফুল ডুপ্লেক্স। তাহলে এই অধ্যায় থেকে পড়ার জিনিস কয়টা বলেন তো? জাস্ট ট্রান্সমিশন মিডিয়া, মানে ট্রান্সমিশন কিভাবে হয়, ব্লক ডায়াগ্রামটা যেটা কথা বলছি, আর
সিমপ্লেক্স ডুপ্লেক্স বা মোড গুলা, ঠিক আছে, এই দুইটা জিনিস, আর হচ্ছে সিনক্রোনাস এসিনক্রোনাস, এই কয়েকটা জিনিস, ঠিক আছে, এগুলোই পড়বেন, আর এখানে তেমন কিছু নাই, এটা লাগবে না হতো। এই এই যে এখানে দেখেন এই একটা প্রশ্ন আছে 3 নম্বরে, কমিউনিকেশন মোড কি? কয়টা বলেন তো? তিনটা না? কি কি বলেন? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আচ্ছা, তাহলে আমাদের এই অধ্যায় শেষ হইলো। আমরা দ্বিতীয় অধ্যায়টাও একটু 2 মিনিট রেস্ট নিয়ে দেখে ফেলি। তাহলে আমাদের আজকের এইটা নেটওয়ার্ক সিকিউরিটির আগে গেলাম, 2 অধ্যায় শেষ। তারপর আমরা ওয়েব ডেভেলপমেন্টটা একটু ধরবো, ঠিক আছে? 1 মিনিট সবাই রেস্ট দিই। পানি টানি খেয়ে দেখি কোন ভিডিও আছে। দ্বিতীয় অধ্যায়, ওই যে গেট গেট, গেটে 4 একটা করছে, আজকে দেখাবো কিছু গেটে। সমস্যা না, গেট আরেকবার ধরবো, এমনিতেও টেনশন করেন না। এটা আরেকটা করছে, তো এটা জাস্ট আমরা দেখেছিলাম। ওই দিন বোরিং যেন না লাগে, একটু শিখা। আপনি ছিলেন না ওই দিন, না? আচ্ছা, যেহেতু রেস্ট নিতেছেন, একটু একটা জিনিস একটু দেখেন বোঝার জন্য আর কি। আপনার মোবাইল ফোনের নেটওয়ার্ক কিভাবে কাজ করে, ডাটা কমিউনিকেশন কিভাবে কাজ করে, বা ইন্টারনেট কিভাবে কাজ করে, একটু দেখতে পারেন চাইলে। ভালো হবে। এই যে লেখছে সিনক্রোনাস এন্ড এসিনক্রোনাস কমিউনিকেশন কিভাবে, এটা একটু দেখি, এটা ভিডিওটা। কমিউনিকেশন দেখতে গেছে, হানি আমি কি দেখতেছি, কি অ্যাডভার্টাইজ, ইউটিউবে একটা মানে অ্যাডভার্টাইজ একটা ইয়ে হয়ে গেছে। এখানে সাউন্ড থাকবে না আর কি, একটু খেয়াল করুন। এগুলো কোম্পানির নাম নিচে যেগুলো লেখছে। প্রথমে সিনক্রোনাসটা দেখেন, যে ব্লক আকারে ডাটা যাবে, এখানে ক্যারেক্টার আকারে যাবে, এখানে কোনো ব্লক হবে না, দেখছেন, এই জন্য এটা ক্রস দিয়ে দিই। হচ্ছে সেন্ডার, হচ্ছে রিসিভার। নিচে কিছু লেখা উঠতেছে, এই দেখেন ক্যারেক্টারের মতো ডাটা দিতে। ব্যাখ্যাটা বেশি একটা ভালো লাগে না। সিনক্রোনাইজ ডিভাইস বলতে কি হচ্ছে, মানে তাদের মধ্যে ডাটা পাঠানো হবে, এখন তারা দুজন কানেক্টেড হয়েছে এখন, ঠিক আছে? মানে টাইমের মধ্যে, যে নির্দিষ্ট সময়ের মধ্যে যাইতে হবে, এটা বোঝাইতে হবে। কেন তো অনেক কথা বলতেছে যেগুলো আমরা বুঝাই দিতে পারছি, এগুলো চালু করে হিন্দিতে না। boring হয়ে গেছে বেশি। বাদ দেন, এটা ভিডিও দেখার বেশি প্রয়োজন নেই। দ্বিতীয় কথা বলি। আমার বড়
দ্বিতীয়টা অনেক ছোট, এটার মধ্যে তেমন ঝামেলা নাই, অল্প কিছু পড়া, বেশি পড়া নেই। দ্বিতীয় অধ্যায়টা সবাই 172 পৃষ্ঠা খুলে। এখানে 13 নম্বর কোশ্চেনটা দেখেন, অপটিক্যাল ফাইবার কয় ধরনের ও কি কি, তাদের গঠন লেখো। এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কি, অপটিক্যাল ফাইবার সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে? স্যাটেলাইট কমিউনিকেশন পড়বো, অপটিক্যাল ফাইবার পড়বো, এগুলাই। এখানে আসলে তেমন কিছু নাই। এই অধ্যায়টা পুরোটা হচ্ছে কি কমিউনিকেশন মিডিয়াম নিয়ে, কি নিয়ে, মিডিয়াম নিয়ে, ঠিক আছে? দাঁড়ান একটা জিনিস একটু দেখে দিচ্ছি। আচ্ছা, 159 পৃষ্ঠায় যান, দেখেন। 159, হ্যাঁ। দেখেন উপরে একটা চিত্র আছে, এর মধ্যে কি লেখা, চিত্র 2.2, টুইস্টেড পেয়ার কেবল। কি নাম এটা? টুইস্টেড। এই টুইস্টেড পেয়ার কেবলটা এই রুমে আছে। কোথায় আছে? আমাদের যে ইন্টারনেট কেবলগুলো লাগানো আছে না, সাদা সাদা সামনে সবার, এই যে সাদা কেবলগুলো, এগুলার আছে না, সিরিয়ালের ভিতরে দেখবেন তারগুলো একটা আরেকটার সাথে কি করা আছে, না পেঁচানো আছে, এগুলোর বলে টুইস্টেড পেয়ার কেবল। কি পেয়ার কেবল? টুইস্টেড মানে পেঁচানো, বলেন টুইস্টেড মানে কি, পেঁচানো। এরপরে নিচে দেখেন শিল্ডেড। এবার আসেন, শিল্ডেড মানে কি? শিল্ড মানে হচ্ছে ঢাকনা থাকবে, বলেন শিল্ড মানে কি, কভার থাকবে একটা উপরে, যদি কালো কভার থাকে এটাকে বলে শিল্ডেড, মনে থাকবে। এরপরে চিত্রটা দেখেন 160 পৃষ্ঠা, এটাকে বলে আনশিল্ডেড, যেটার মধ্যে শিল্ড থাকবে না, শুধু কভার গুলোর উপর একটা পাতলা পর্দা থাকবে, জাস্ট এতটুকু, ঠিক আছে? এরপরে চিত্রটা দেখেন 2.5, কোএক্সিয়াল কেবল। এটা আমাদের মানে লাইফে খুব বেশি চলে, এটা খুব বেশি ইউজ হয় আর কি। যেমন আমাদের যে ইন্টারনেটটা আসে ইয়া থেকে, আপনার বাইরে ফিলার থেকে, যে কালো তারটা, এটাকে কোএক্সিয়াল কেবল বলে। কখনো কি কোএক্সিয়াল কেবল ছিঁড়ে দেখছেন কেউ, কেটে দেখছেন? হ্যাঁ, ওয়াইফাই তার দুই রকম আছে, একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, আর একটা হচ্ছে কি কোএক্সিয়াল কেবল। প্রথম, আচ্ছা এবার আসেন আরেকটা লাইন হচ্ছে ডিসেল লাইনের যে তারটা আছে না, ডিসেল লাইনের তারটা কেউ খুলে দেখছেন কখনো? আমাদের ভার্সিটিতে প্র্যাকটিক্যাল ছিল, তখন আমরা এটা কাটটা দেখছিলাম, বা আরো আগে এমনিতেও দেখছিলাম আর কি, মানে ছিঁড়ে দেখছিলাম। এটার মধ্যে কি কি থাকে ভিতরে দেখবেন, আচ্ছা আমি দেখাই দিয়েছি, এরকম না। মানে এটার মধ্যে আছে না আপনার ইয়ে বেশি, কি বলে, স্তর বেশি, ঠিক আছে? রিং থাকে, তারপরে সাদা পর্দা থাকে, তারপরে ফোমের মতো সাদা একটা জিনিস থাকে, দেখবেন একবার লাস্টে একটা তামার তার থাকে একদম ভিতরে। দাঁড়ান এটা দেখাই দিয়েছি একটু, কোয়েক্সিয়াল কেবল, এটা থেকে প্রশ্ন আসতে পারে। তবে মনে রাখবেন, যত কেবল আছে সব কেবলের মধ্যে সবচেয়ে দ্রুতগামী কেবল হচ্ছে কোনটা বলেন তো? অপটিক্যাল ফাইবার কেবল। এটা মাথায় রাখবেন, পরীক্ষায় ওইটাতে প্রশ্ন আসে। অপটিক্যাল ফাইবার, এটা সবচেয়ে দ্রুত গতিতে কি ডাটা পাঠাইতে পারে, কারণ এটা কিভাবে ডাটা পাঠায় বলেন তো? আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কে কাজে লাগিয়ে, তার মানে এটা কিভাবে আলো পাঠায়, আলোকে কাজে লাগে আলোর গতিতে, ঠিক আছে? এই জন্য এটা সবচেয়ে বেশি কি দ্রুত গতি সম্পন্ন, ঠিক আছে? আচ্ছা আমরা এটা একটু দেখি, কোএক্সিয়াল কেবল লাগে একটু দেখি কেমন হয়। কোএক্সিয়াল কেবল, এটা, হ্যাঁ কোএক্সিয়াল কেবল। আচ্ছা এটা একটু দেখি। সোর্স অফ রেডিয়েশন হাই ফ্রিকোয়েন্সি।
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই যে কিছু ডিস্টারবেন্স যুক্ত হইতেছে এর সাথে। আপনাকে জাস্ট কেবলটা দেখাই দিলে তো হতো। আচ্ছা এই যে কেবলটাতে আসছে, এই যে কেবলটাকে মাঝখান দিয়ে কেটে দেখাইতেছে আর কি। ডাইইলেকট্রিক মেটাল, এটা হচ্ছে মূলত কপার ওয়্যার বা তামার যে একটা ইয়ে থাকে না, তার এইটা হচ্ছে তামার তারটা। এটা দিয়ে মূলত সিগন্যাল দেয়। বাকি সাদা আমি বলছিলাম একটা ফোমের মধ্যে সাদা থাকে, এটা কেবল ডাইইলেকট্রিক মেটাল, মানে হচ্ছে এটাতে ধরলে কোনো কারেন্ট থাকবে না, আর একটা রিং থাকে এরকম, ঠিক আছে। সিলিন্ড্রিক্যাল মেশ কপার ওয়্যার। কেউ বাসায় চাইলে এরকম সিরা তারটা থাকলে খুলে একটু দেখতে পারেন, আমরা দেখছিলাম এরকম থাকে। এটা সাদা ফোমের, এটার মধ্যে এটা ধরলে কোনো কারেন্ট থাকবে না। এগুলো কেন দেয় কেউ বলতে পারবেন? এই যে এতগুলো স্তর কেন দিছে? না না, সেফটির জন্য না, সেফটি তো আছেই। এই যে তারা দিয়ে যে সিগন্যাল দিতেছে, সিগন্যাল যেন বাইরের কোনো এক্সট্রা সিগন্যাল বা নয়েজ যেন এর সাথে যুক্ত হইতে না পারে। মূলত এটার এই কারণে, এটার নিজের সেফটির জন্য, সিগন্যালের সেফটির জন্য। আমাদের সেফটির জন্য তো আছেই, কিন্তু সিগন্যালের সেফটির জন্য বেশিরভাগ কি এতগুলো স্তর ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। দেখেন স্তর কয়টা থাকবে, এটা হচ্ছে মেন স্তর বা কপার ওয়্যার, ডাইইলেকট্রিক মেটাল। এই দেখেন বের হইতে পারবে না, এখান থেকে রেডিয়েশনটা যেন বের হইতে না পারে, আপনার সিগন্যাল যেন বের হয়ে না যায়। না না। ও এটা আমার না, এটা হোসেন ভাই বলে। হোসেন ভাই আবার চায়না সেটের মধ্যে আইফোনের রিং দিয়ে রাখছে, রিং টন দিয়ে অফিস থেকে আসছে। আচ্ছা এই গেল। এবার আমরা একটু অপটিক্যাল ফাইবারটা একটু দেখি। অপটিক্যাল ফাইবারটা একদম ইজি, বইও চিত্র আছে যেটা, এটা আপনারা দিবেন। আর এখানে হচ্ছে আমরা জাস্ট এমনি দেখবো, ঠিক আছে। অপটিক্যাল ফাইবারটা একটু খেয়াল করুন, অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে। আচ্ছা আরেকটা জিনিস, এই দেখেন কিভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটার মধ্যে আর কি। আর যেমনি ধরেন ঘরের যে কারেন্ট গুলা, এটার মধ্যে এগুলো খুবই নর্মাল দান, এগুলো না, এগুলোর মধ্যে কি থাকবে সবসময়, একটা লাল থাকে একটা কালো থাকে, পজিটিভ নেগেটিভ আর কি। এগুলো আবার ইন্টারনেটের তারগুলোর মধ্যে কিন্তু এরকম না যে একটা লাল একটা কালো, এরকম না। দেখেন সাগরের নিচে দিয়ে কিভাবে কি সাবমেরিন কেবল যে আনা হয়, টানা হয়, কিভাবে আনা হয়, এগুলো জাহাজের পিছনে বাঁধে, জাহাজ গুলা টানে টেনে নিয়ে তারগুলারে কি বসানো হয়। এই দেখেন এটা অনেক পুরাতন তার। বিশাল এক জাহাজ আছে আমেরিকা, শুধু এই কাজ করে। তারা শুধু সাগরে কি করে, এক দেশ থেকে আরেক দেশে এইভাবে সাবমেরিন কেবল গুলো, যদি কেবল নষ্ট হয়ে যায় দেখেন এইভাবে উঠায় আর কি, সাগরের নিচে দিয়ে যায়। হ্যাঁ, আর এটা এত স্ট্রং করে বানানো যেন কোনো তিমি বা অন্য হাঙ্গর টাঙ্গর যেন তার নিয়ে মানে ঝামেলা না করতে পারে, কাটতে ফেলতে না পারে। এরপরও মাঝে মধ্যে কিন্তু তার ক্ষতিগ্রস্ত হইলে এই তারা এসে পরে তারগুলো উঠে উঠে আবার কি নতুন তার এখানে জয়েন করতে হয়, এটা অনেক ঝামেলার কাজ। এই জন্য এই ধরনের ইয়েতে সবসময় ব্যাকআপ রাখতে হয়, যেন একবার যদি তার নষ্ট হয়ে যায়, কাটতে যায়, তাহলে পুরো দেশের ইন্টারনেট কি মানে এক মুহূর্তের জন্য বন্ধ হইলেও মানে প্রত্যেকটা সেক্টরে, ব্যাংকিং সেক্টর বলুন, প্রত্যেকটা সেক্টরে বিশাল কি ক্ষতি হয়ে যাবে না। ইন্টারনেট ছাড়া কি এখন চলতেছে কোনো দেশ? কোনো দেশে চলতেছে না। এই দেখেন সাবমেরিন কেবল, আন্ডার ওয়াটার কেবল, দেখেন এটার অবস্থা কি। হ্যাঁ, এটার স্তর অনেক মোটা, মানে এটা যে কেউ ক্ষতিগ্রস্ত করবে এত সহজ না। এবং দেখেন এটা কতগুলো দেশের মধ্যে কিভাবে কানেক্টেড। আমাদেরটা সিঙ্গাপুর থেকে মেবি আনা হয়েছে আর কি, সিঙ্গাপুর হইয়া এটা ভুটান, তারপরে নেপাল, ভারত, আমাদের সবগুলো এই কক্সবাজার আসে আর কি, এখানে ঘুরছে। আরো আছে। অপটিক্যাল ফাইবার তার যদি কেউ কাটেন, দেখবেন এটার মধ্যে এক ধরনের সরু কাঁচতন্তু আছে, কাঁচের পাতলা একটা ইয়ে আছে, এটার মধ্যে দিয়ে শুধু আলো যায়, ঠিক আছে। এটার মধ্যে তার তুর আলাদা কোনো তার পাবেন না কিন্তু। এই জন্য এই তারগুলো যদি বেশি মোচড়ান, এই তারগুলো পুরো বাদ হয়ে যাবে। অন্য তারের মোচড়াইলে কি হয় না, বাদ হয় না, কিন্তু এটা ওই যে ভিতরে এটা যদি ভাঙে যায় তাহলে শেষ। হ্যাঁ, বেশি বাঁকানো যায় না, এটা বেশি বাঁকালে নষ্ট হয়ে যায়। আমি সাবমেরিন কেবলটা আরেকটু দেখাই। আচ্ছা সবাই জাস্ট একটু রিল্যাক্সের জন্য এটা দেখতে পান, ভালোই লাগে। এই দেখেন সাগরে দিয়ে এইভাবে,
এভাবে ফালায় ফালায় এক দেশ থেকে আরেক দেশে যাইতেছে, ঠিক আছে। এই কাজ খুব জটিল কাজ, কিন্তু খুব কষ্টের কাজ এগুলো। এই মেশিনটা দিয়ে তারগুলারে ইয়া করা হয়, বানানো হয়। জাহাজের মধ্যে মেশিন আছে, আবার জাহাজ দিয়ে কি আবার এটা সেট আপ করা হয়। এই পানির মধ্যে থাকতে থাকতে শেলা ধরে গেছে এগুলো, বুঝছেন। আবার একবার কয়টা বাজে? 11:30 বাজে। স্পিডটা বাড়াই দিই। দেখতে ভালো না লাগলে জানেন যেন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এই তার ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজগুলো খুবই কষ্টের। এইসব কাজ করতে অনেক সাহস লাগে, এক তো পানির নিচে, দ্বিতীয় হচ্ছে আবার কি দম রাখতে হয়, মানে অক্সিজেন তো থাকেই, এরপর অনেক প্রশিক্ষণ লাগে আর কি কাজগুলো করতে। বুঝেন, এমনি পানি ছাড়াই কাজ করতে আমাদের কত কষ্ট হয়, আর পানির নিচে কাজ করতে কত কষ্ট হয় বুঝেন? যে মনে হয় তার কিভাবে ঠিক করে এটা মনে দেখাইতেছে। জানি না, তবে এই চাকরি এত সহজে পাওয়া যায় না আর কি। এগুলো এমন না যে শুধু এইভাবে কাজ করলে, এগুলো সাগরের নিচে কাজ করারও কি প্রশিক্ষণ থাকতে হবে। আচ্ছা, আমরা অপটিক্যাল ফাইবারটাই দেখি, যেটা আমরা দেখতে আসছিলাম। আচ্ছা, অপটিক্যাল ফাইবারটা কিভাবে কাজ করে একটু দেখি তাহলে সবাই। আমাদের পড়ার জিনিসটাতে চলে আসছে, সবাই একটু দেখেন। এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের গঠনটা, ঠিক আছে। অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে বলেন তো? আলোর গতিতে। আলোর গতি, হ্যাঁ, সেকেন্ডে, বা এটাকে আমরা, হ্যাঁ, তার মানে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, এতটা স্পিডে। আচ্ছা, এখানে এরা অনেক কিছু বুঝাইতেছে যে আলোর প্রতিসরণ কিভাবে কাজ করে। এখানে আলোর প্রতিসরণটাকে কাজে লাগে মূলত আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে আর কি, ঠিক আছে। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের কেবলের গঠনটা। মনে রাখবেন এর মধ্যে কি থাকবে? ক্ল্যাডিং, কোর ক্ল্যাডিং জ্যাকেট। এই যে একবার যেটা দিয়ে আলো যাইতেছে, এই যে দেখেন আলো কিভাবে যায়, দেখছেন বারবার এটার ওয়ালের মধ্যে খালি কি হবে? রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট হবে। প্রতিফলনটা, হ্যাঁ, খালি প্রতিফলন হবে এটার মধ্যে। এই দেখেন, এটাকে বলা হয় কোর। এটা একটা পাতলা একটা কাঁচের একটা, এই যে দেখেন কিভাবে যাইতেছে। এটা হচ্ছে আপনার মেসেজ যাইতেছে, কিন্তু এটা হচ্ছে সিগন্যাল। বইয়ের মধ্যে 2.10 অপটিক্যাল ফাইবারের একটা চিত্র আছে, এই চিত্রটা আপনার পরীক্ষায় দিবেন, এটা খুবই নর্মাল একটা চিত্র। কোর ক্ল্যাডিং জ্যাকেট, উপরে যেটা এটাকে জ্যাকেট বলে। 161 পৃষ্ঠা। আর উপরে কিছু চিত্র আছে, খুব কঠিন চিত্র, এগুলো দরকার নাই, খালি সহজ চিত্রটা দিবেন আপনার পরীক্ষা। হ্যাঁ, 2.10। এই দেখেন, আমরা জানি আমাদের ডাটা গুলো কিভাবে আসে, বিট আকারে 1010, তাই না? আর সেগুলো এই যে দেখেন আলোতে কনভার্ট হয়ে লেজারের মতো করে যাইতেছে। এটাতে সুবিধা হচ্ছে ডাটা খুব স্পিডে যাইতে পারে, এবং অনেক দূরত্ব পর্যন্ত ডাটা পাঠানো যায়। লস হয় না ডাটা। কিভাবে লস হবে? কারণ এটা শুধু আলোর গতিতে যাইতেছে, এটাতে আলো মানে কি বলে, ডাটা বের হওয়ার কোনো সুযোগ নাই। এখানে মাল্টিপ্লেক্সিং হইতেছে। আচ্ছা, মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিংটা এটা আরেকটা ক্লাসে বুঝাবো, এটা আজকে বুঝাবো না, দরকার নেই। সহজ জিনিস যদিও। ডিমাল্টিপ্লেক্সিং হচ্ছে আলাদা হয়ে যাওয়া, আর মাল্টিপ্লেক্সিং হচ্ছে একসাথে হওয়া। ঠিক আছে, সহজ একটা বিষয়। আচ্ছা, মোটামুটি দেখলাম। আচ্ছা, যেহেতু সময় আছে আর একটু ইয়ে দেখি।
163 পৃষ্ঠা 2.1 এই চিত্রটাও দিবেন। এটা হচ্ছে কিভাবে অপটিক্যাল ফাইবার দিয়ে কমিউনিকেশন করে এই চিত্রটা। আর অপটিক্যাল ফাইবার গঠন বললে 2.10। আর অপটিক্যাল ফাইবার দিয়ে কিভাবে কমিউনিকেশন করে দেখেন, সেন্ডার ডাটা পাঠাইছে, এটা বারবার রিফ্লেক্ট হইতেছে উপরে নিচে, ঠিক নেই? 2 কত 14, খেয়াল করেন 2.14 যদি বলি ভুল হবে আর কি। এখানে আর অনেক বোঝানোর জিনিস আছে, বুঝাবো না, কারণ হচ্ছে এগুলো সাইন্টিফিক বিষয়, খুদাই মাথা ধরে যাবে, দরকার নেই এখন। আচ্ছা, আরেকটা চিত্র 168 পৃষ্ঠা 2.18। যদি বলে স্যাটেলাইট কমিউনিকেশন কি? আচ্ছা, স্যাটেলাইট সম্পর্কে সবার ধারণা আছে না? স্যাটেলাইট কোথায় থাকে? মাটির নিচে না? শিওর? আচ্ছা, স্যাটেলাইট থাকে হচ্ছে কি কক্ষপথে থাকে। হ্যাঁ, আমাদের একটা আছে যেটার নাম এখন বাংলাদেশ স্যাটেলাইট 1 হয়ে গেছে, এটার নাম চেঞ্জ হয়ে গেছে আর কি। এটা যদিও মেয়াদকাল অনেক কম। তো স্যাটেলাইট হচ্ছে সব রাশিয়ার মনে কতগুলো আছে, সব মানে সবচেয়ে বেশি আছে কাদের? আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, তাদের বেশি আছে আর কি। তো তাদের স্যাটেলাইট আবার অন্য দেশকে কি ভাড়া দেয় ইউজ করার জন্য, ঠিক আছে, কমিউনিকেশন করার জন্য। স্যাটেলাইট কমিউনিকেশনটা কিভাবে হয় দেখেন, আমাদের স্যাটেলাইটে জাস্ট নামে পাঠাইছে আর কি, বঙ্গবন্ধুর নামটা পুরো পৃথিবীতে জানানোর জন্য আর কি। আচ্ছা, এরপর আসেন 2.18 চিত্রটা একটু দেখেন। আচ্ছা, এটার আগে একটা ইয়ে দেখে আসি, অ্যানিমেশন দেখে আসি, এরপরে এই চিত্রটা বুঝবো, সহজেই বুঝবো। স্যাটেলাইট কমিউনিকেশন, দেখেন স্যাটেলাইট কমিউনিকেশন কিভাবে হয়। এটা অনেক বড় ভিডিও, একটা ছোট ভিডিও দেখি। এটার বলে আর্থ স্টেশন, এই যে দেখেন কত বড়। এগুলা যদিও বাংলাদেশে খুবই কম দেখতে পাওয়া যায়, কিন্তু বড় বাইরের দেশে আছে। স্যাটেলাইট কমিউনিকেশন কিভাবে কাজ করে একটু সবাই একটু দেখেন। স্যাটেলাইট গুলো শক্তি পায় কই থেকে বলেন তো? এই যে ঘুরতে সারা দিন রাত এভাবে ঘুরতে থাকে। গুড। এই যে এটা পাশে সাইড দিকে সাইডটা হাতের মতো দেখা যায় না? এগুলো না, সরি, দুই দিকে দুইটা বড় বড় দেখা যাইতেছে না? এগুলোর মধ্যে কি আছে? সোলার প্যানেল। এগুলো সূর্য থেকে কি নিতেছে? সার্বক্ষণিক শক্তি নিতেছে আর চলতেছে, ঠিক আছে। যদি এটা একটা লাইফ টাইম থেকে আজীবন চলে না কিন্তু। এই দেখেন ওই যে এগুলো যেটি দেখা যাইতেছে এগুলো হচ্ছে কমিউনিকেশন, অর্থাৎ আপনি যখন কাউকে কল দেন বা ইয়া করেন, সেটা আগে কোথায় যায়? স্যাটেলাইটে যায়। স্যাটেলাইট তখন এটা আবার রিসিভারকে পাঠায় সিগন্যালটা, এইভাবে কমিউনিকেশন হয়। এটা হচ্ছে আর্থ স্টেশন, সরি এটা গ্রাউন্ড, হ্যাঁ আর্থ স্টেশন বা গ্রাউন্ড স্টেশন বলে আর কি। এখান থেকে সিগন্যালটা যাবে হচ্ছে স্যাটেলাইটের কাছে। কক্ষপথে ঘুরতে থাকে। এবং এই স্যাটেলাইটের মধ্যে একটা ব্যাগ দেওয়া হয়, এই ব্যাগটা হচ্ছে কি চাঁদ যতক্ষণ আমাদেরকে ঘুরে, অর্থাৎ 24 ঘন্টাতে, ওইটারও এরকম একটা ব্যাগ দেওয়া যায়, 24 ঘন্টাতে কি আমাদেরকে ঘুরে। স্যাটেলাইট কয়েক ধরনের হতে পারে, গোয়েন্দা স্যাটেলাইট, তারপরে কমিউনিকেশন বা যোগাযোগের জন্য স্যাটেলাইট, এরপরে কিছু আছে শুধু কি জাস্ট ছবি তোলে বিভিন্ন জায়গার, হ্যাঁ, কোন জায়গায় কি আছে কোন জায়গায় কি আছে এরকম। আর গোয়েন্দা স্যাটেলাইট গুলো বিভিন্ন দেশের নিজস্ব, এটা আবার সবাইকে, এটার তথ্য সবার কাছে থাকে না। এটা এটা কোন দেশে আবার কি সুন্দর করে একটা ইয়া বানাইছে দেখছেন, এই যে স্যাটেলাইট গুলোর ঘুরাইতেছে। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা জিনিস বানাইছে, প্র্যাকটিক্যাল দেখানোর জন্য। দেখেন, কেউ কারোর সাথে কোনো সংঘর্ষ নাই, পৃথিবীও ঘুরতেছে, স্যাটেলাইটও ঘুরতেছে, সবাই খালি ঘুরতেই আছে দেখছেন। মহাকাশ সব যা আছে সবাই ঘুরতেছে, ঠিক আছে, কারো কোনো মানে থামা নাই, শুধু সূর্য ছাড়া বাকি সবাই কি ঘুরতেই থাকতেছে। আচ্ছা, স্যাটেলাইট কিভাবে পাঠায় এটা তো আপনারা অলরেডি জানেন, রকেটের মাধ্যমে পাঠানো হয়, এই আর কি। আচ্ছা, এখন এগুলো মনে হয় আগের ক্লাসে তারা দেখাইছিলেন। আচ্ছা, এখন বইয়ের চিত্রটা দিকে একটু তাকান, বইয়ের তো একটু বোঝার দরকার আছে। বই চিত্রটাতে একদম বাম দিকে দেখেন কি লেখা আছে। বইয়ের চিত্র, কে বই ছাড়া বসে আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দিতেছি দাঁড়ান, ওয়েট, দিচ্ছি, এখন দিতেছি।
আমি ছবিটা তুলে আপনাদের বলে দিয়ে দিচ্ছি। পরীক্ষাতে স্যাটেলাইট কমিউনিকেশন যদি আছে, বেসিক স্যাটেলাইট এই চিত্রটা দিবেন। চিত্র দিলে ব্যাখ্যার বেশি একটা কি নেই, প্রয়োজন নেই, বা ব্যাখ্যা নিজের মতো করে লিখতে হবে। ধরেন, আচ্ছা এই যে দেখেন চিত্রটা, এটা কি ধরেন আমি বা ইউজার, এই হচ্ছে টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক। মানে কি ধরেন আপনি যে ইয়া ব্যবহার করতেছেন, এটা কি কি বলে, ওয়াইফাইটা ব্যবহার করতেছেন, ওয়াইফাইটা নিশ্চয়ই কি একটা তারের মাধ্যমে আসছে না? এই তারটা ধরেন ফিলারের থেকে আসছে, এই ফিলারের এই যে তারটা, এই তারটা আসলে একটা সার্ভার আপনাকে দিছে। ধরেন একটা ইন্টারনেট প্রোভাইডার, ধরেন এটা হইতে পারে কি সিটি ইন্টারনেট বা যে কোনো একটা, এই তাদের তাদের যে সার্ভার, তারা হচ্ছে কম ইন্টারনেট কিনছে থেকে সবার, মানে গোড়াটা এক জায়গায়, কোন জায়গায়, ওই যে আমি প্রথমে বলছিলাম কক্সবাজার, সিএমইউই 5 বা 4 যেটা আছে, তাদের থেকে হচ্ছে ব্যান্ডউইথ কিনে সবাই। ঠিক আছে, তাদের মানে এই যতগুলা কানেকশন আছে সবগুলো কোন দিক দিয়ে আসতেছে, মাটির নিচ দিয়ে কিন্তু আসে এইগুলা। ঠিক আছে, এবার আসেন এইগুলো, এই পুরো নেটওয়ার্কটা টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক বলে, অর্থাৎ এটা আপনার মানে আপনি যে অঞ্চল আছেন ওই অঞ্চলে মাটির নিচে দিয়ে যাইতেছে। ঠিক আছে, বা তারে দিয়ে যাইতেছে, যেভাবে যাইতেছে। এবার আসেন আর্থ স্টেশন, তাহলে আপনার একটা কি থাকবে, আর্থ স্টেশন থাকবে, যেটা ওইখানে আছে। বা গ্রাউন্ডে যে একটু আগে আমি ছাতার মতো একটা বড় দেখাইছি না, এটাকে বলে আর্থ স্টেশন। এবার আসেন আপনার প্রথমে আপনি একটা মেসেজ পাঠাইছেন, ধরেন এটা আসবে কোথায়, আর্থ স্টেশনে। এখান থেকে মেসেজটা প্রথমে সিগন্যাল আকারে কোথায় যাবে, স্যাটেলাইটে। স্যাটেলাইট সেটাকে আপনি যার কাছে পাঠাইছেন তার অ্যাড্রেস সহ পাঠানো হয়েছে। ঠিক আছে, তার কাছাকাছি যে আর্থ স্টেশন আছে সেখানে পাঠানো হবে। সেটা ওইভাবে টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক হয়ে কার কাছে আবার চলে যাবে, ওই ওই রিসিভার বা ইউজারের কাছে চলে যাবে। এভাবে হচ্ছে কেন কমিউনিকেশনটা হইতেছে, দেখেন এখানে একটা ইউজার আছে, সবসময় ইউজারের সাথে সবসময় একটা কি থাকবে, টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক, এরপর অবশ্যই আর্থ স্টেশন। তাহলে এই তিনটা জিনিস হচ্ছে কমন। তাহলে আপনার চিত্র আঁকার সময় বেশি কষ্ট হবে না, কারণ এরকম তিনটা দেওয়ার জায়গায় যদি আপনি দুইটা দেন কোনো অসুবিধা নাই, এই দুই দিকে দুইটা দিয়ে নিচেটা দেওয়ার দরকার নাই। আর অবশ্যই মাঝখানে কি থাকতে হবে, স্যাটেলাইট, যেহেতু স্যাটেলাইটের মাধ্যমে কমিউনিকেশন হইতেছে, অবশ্যই কি থাকতে হবে, স্যাটেলাইট মাঝখানে থাকতে হবে। তাহলে আপনি জাস্ট এরকম চিত্র দুইটা দিবেন, বলেন কয়টা দিবেন। এখানে তারা তিনটা ইউজার দিছে, একটা দুইটা তিনটা, আপনি দুইটা দিবেন কেন, আপনি পাঠাইতেছেন আরেকজন রিসিভ করতে এসে, আর একটা দেখানোর দরকার নেই। এই চিত্র আঁকতে যে কতজনে কলম ভাঙিয়ে ফেলবে এটাও আরেক চিন্তার বিষয়। ঠিক আছে, এটা একবার বাসায় একটু কি প্র্যাকটিস করে যাবেন, একবার হইলেও আঁকা যাবেন না, পরীক্ষার হলে অনেক সময় মনে থাকে না, আর কি রে ত্রিভুজটা কি আর্টিসেন ছিল নাকি এটা ইউজার ছিল নাকি এটা আর্টিসেন ছিল, এরকম ভেজাল লাগা, মানে অনেকে ভেজাল লাগাই ফেলে আর কি। তাহলে এখানে জাস্ট তিনটা জিনিস, ইউজার, টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক আর কি আর্টিস্ট। যদি টেরেস্ট্রিয়াল কথা মনে নাও থাকে সমস্যা নাই, জাস্ট লিখবেন যে ইউজার নেটওয়ার্ক, আর আর্থ স্টেশনের নাম আর্থ স্টেশন লিখতে হবে, অন্য কিছু লিখলে হবে না। কিছু কিছু নাম আছে এগুলো মানে ধরেন উল্টা পাল্টা লিখলে বা চেঞ্জ করে লেখা যায় না। আর স্যাটেলাইটের নাম স্যাটেলাইট না লিখে অন্য কিছু লাগে, সুযোগ আছে নি বলেন তো। এই তো আমাদের এই গেল। আচ্ছা এবার আমরা আজকে ওয়েব ডেভেলপমেন্টে চলে যাব, 2-3 মিনিট টেস্ট নেই, এরপর আমরা আরেকটা ক্লাসে আবার ওয়েব ডেভেলপমেন্টে গেলে ভালো লাগবে। কি করাবো, আচ্ছা কয়টা ট্যাগ দেখে এরপর আবার ইয়েতে চলে যাবো। আমাদের আর কয়টা অধ্যায় আছে রে দেখি, আর আগামী ক্লাসের মধ্যে শেষ করা যাবে কিনা। আর নেটওয়ার্কিং যে কোর্সটা, এটা আমি জানি সবার কাছে খুবই বোরিং লাগতেছে, কারণ এর মধ্যে কি প্যাটার্নের জিনিস অনেক বেশি, আমার লাগছে নিজে। হ্যাঁ, ভালো লাগতেছে নি, এই কিছু মাঝখানে কিছু ভিডিও দেখলে আশা করি ভালো বুঝতে লাগবে। আচ্ছা একটু রেস্ট দিয়ে দিতে হবে। আচ্ছা 172 পৃষ্ঠা 4 নম্বর প্রশ্ন একটু দেখেন। এগুলো পরীক্ষায় আছে না, ক নম্বরের জন্য আসে, পূর্ণরূপ গুলা, এটা একটু মানে কি বলে মনে রাখার দরকার। এগুলো চাকরি পরীক্ষা আসে কিন্তু, যেমন ইউটিপি এর পূর্ণরূপ কি, এটা বেশি আছে, ইউটিপি, লেজার,
হ্যাঁ, তারপর আছে এসটিপি, ইউটিউবের এসটিপিটা মিলিয়ে পড়বেন তাহলে পারবেন। আর এখানে অন্যগুলো এত বেশি ইম্পর্টেন্ট। এলইডি, এলইডি লাগবে, লেজার লাগবে, জায়গায় রাখতে পারেন। ইউটিপি, এসটিপি। আচ্ছা, এবার আসেন সবাই রে, যারা যারা কম্পিউটারের সামনে আছেন সবাই একটু ঘুমের থেকে উঠে একটু নিজের একটু নাড়াচাড়া দেন। যারা কম্পিউটারের সামনে আছেন, কত ক্লাস করেন এরকম কারা কারা আছেন একটু দেখি। আমি কি করতে দিচ্ছি আমি কি আসতে না, গত ক্লাসে কাজটা করেন উনি দুইজন, আর বাকি সবাই ছিলেন কি না? আপনি আপনি ছিলেন না। আচ্ছা, সবাই একটা কাজ দিয়ে দেখেন, এটা লাগবেই আমি বলছিলাম সবাইকে। আমরা কোনটাতে কাজ করতাম মনে আছে কিনা? বিএস কোড এখনো করি নাই, আমরা এখন ডাব্লিউপিএস গুলো করতেছি আর কি, বিএস কোড এরপরে যাবো। সবাই লেখেন ডাব্লিউ3 স্কুল, কম্পিউটার যাদের সামনে আছে। আর যাদের সামনে নাই তারা আমারটাতে করেন, আমি জায়গা দিব। হ্যাঁ, গুগলে যায় ডাব্লিউ3 স্কুল। ইয়া তো জানি, তুমি তো জানি, তুমি কাজ করছো তো গতকাল গতকাল। এরপরে এটাতে ক্লিক করেন, এই যে এচটিএমএল। হ্যাঁ, এচটিএমএল এ ক্লিক করেন, তারপর একটু নিচের দিকে যাইতে থাকেন, এই যে ট্রাই ইট ইউরসেলফে দেন। এই হচ্ছে, আমরা আগে সবাইকে প্রথমে এটাই শিখাতে চেষ্টা করতেছি যে আগে সবাই বেসিক স্ট্রাকচারটা আগে শেখা দরকার। এটা হচ্ছে একটা এচটিএমএল ওয়েব পেজের বেসিক স্ট্রাকচার, ঠিক আছে? গত ক্লাসে বুঝাই দিয়েছিলাম, আবার একটু বুঝাই দিই। আমি পুরোটা মুছে দিচ্ছি, সবাই একটু খেয়াল করেন। সবার আগে আমাদের প্রথমে কি লিখতে হয় মনে আছে তো? কিসের মধ্যে? লেস দেন, গ্রেটার দেন, ঠিক আছে? সবাই একটু আমার এটার দিকে তাকাইলে হবে, একটু দেখেন। এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ বা শুরুর ট্যাগ বলেন, এটাকে কি বলে? এটার ক্লোজিং ট্যাগটা কেমন হবে? কোনটা? ওটা হচ্ছে সি প্রোগ্রাম। হ্যাঁ, এটা হচ্ছে সি প্রোগ্রাম, এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওটা হচ্ছে প্রোগ্রামিং, এটাও কোডিং, কিন্তু এটার মধ্যে কি ওইটার মতো না। হ্যাঁ, আসলে এটা কোডিং না, কোডিং বললে ধরেন ভুল হবে, অন্য কেউ শুনলে ধরেন আমার বলবে উনি আবার কোন ধরনের টিচার এই উল্টা পাল্টা বলে। এটা কোডিং না, এটাকে বলা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে কি, হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ ঠিক ভাষা, এটা একটা মার্কআপ ভাষা, কিন্তু ওই সি ল্যাঙ্গুয়েজ কিন্তু ল্যাঙ্গুয়েজ, কিন্তু কোডিং ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে? এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বলেন এটা কি ল্যাঙ্গুয়েজ? কি? হ্যাঁ, এটা উচ্চমানের ভাষা না, উচ্চমানের ভাষা হচ্ছে পাইথন, এরপর আপনার ওই যে হ্যাঁ প্যাসকেল, কোবল আছে না, কিছু কোবল, জাভা স্ক্রিপ্ট আছে না, এটি ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে আরেকটু কথা বলবো, সমস্যা না, আপাতত আগে স্ট্রাকচারটা শিখেন। HTML। আজকে এখানে যারা আছেন সবাই আজকে স্ট্রাকচারটা দেখায় আমার, এরপরে যাবেন। এটা গত ক্লাসে অলরেডি মুখস্থ করাই ফেলছে, এরপর আজকে মনে হয় দুইজন নতুন আছেন, তিনজন। বলেন প্রথমে আমরা কি লিখবো, তারপরে আবার HTML-টাকে শেষ করবো, এটাকে ক্লোজিং ট্যাগ বলে। ক্লোজিং ট্যাগ দিতে হলে অবশ্যই একটা কি দিতে হবে, সামনে একটা স্ল্যাশ দিতে হবে। এরপরে কি দিব বলেন তো? হেড দিতে হবে। HTML এর দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। হেড যেহেতু শুরু করছে, হেডকে আবার কি করতে হবে, শেষ করতে হবে। করলাম। এরপরে কি শুরু করব, বডি। আবার বডিকে কি করব, শেষ করব। এই হচ্ছে শেষ। এবার আসেন, আমাদের যত কিছু লিখতে হবে সব কিসের মধ্যে লিখতে হবে, বডির মধ্যে। আমি একটা কি ট্যাগ লিখলাম, প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম, আবার এটাকে শেষ করব পি ট্যাগ দিয়ে। এবার আসেন, প্যারাগ্রাফ মানে হচ্ছে এটার মধ্যে আমরা যা লিখবো এখানে শো করবে, ঠিক আছে? আমি এখানে লিখলাম দিস ইজ এ বেসিক স্ট্রাকচার, এই দুইবার পড়ছে না, দিস ইজ এ। এবার আমি এটাকে রান দিব। দেখছেন এই কথাটা চলে আসছে না এখানে? আমি আরেকটা ট্যাগের কাজ দেখা, এখানে সবাই দুইটা ট্যাগের কাজ আমাকে এখন দেখান, দেখে আমার এখান থেকে দেখে দেখে লেখেন, সমস্যা নেই। H1 ট্যাগ, এটাকে বলে হেডিং ট্যাগ। বলেন কি ট্যাগ বলে? হেডিং ট্যাগ। এই কিছু বেসিক ট্যাগের কাজ শিখে রাখা লাগবে, এখানে লাগবে। আর প্রোগ্রামিংটা ধরেন ওইখানে কোডিংটা আবার কি একজন আরেকজন দেখে লিখতে গেলে ভুল করবেন, করে পর আমার বারবার টাকা করবেন, নিজেরও লাভ হবে না, আমারও হবে না। কারণ হচ্ছে আমি স্যারের সামনে কি আপনাদেরকে ওরকম ভালোভাবে দেখাইতে পারবো না, তাই না? কোডিং দেখতে হলে কি করতে হয়, লাইন বাই লাইন দেখতে হয় কোথায় ভুল আছে।
এত সময় পাওয়া যাবে না। হেডিং ট্যাগের মধ্যে কিছু লিখলে সেটা কেমন হবে একটু দেখে দিয়েছেন। হ্যাঁ, এটা হোসেন ভাই খুব ভালো জানে, আপনারা সবাই খুব ভালো করবেন। হোসেন ভাই আপনাদেরকে আশ্বস্ত করছে। এখন হোসেন ভাই একটু আচ্ছা সবাই একটু স্ক্রিনের দিকে তাকান, আমি এখন রান দিতেছি, দেখেন ডান দিকে কি আসে রেজাল্টটা। খেয়াল করে দিচ্ছি যে হেডিং লিখছে এটা এরকম মোটা করে বড় করে আসছে না। এই হেডিং ট্যাগ সবসময় H1 ট্যাগটা সবচেয়ে বড় ট্যাগ। এটার মধ্যে যা লিখবেন সবকিছু কি করে আসবে, মোটা করে আসবে। তাহলে এখন আপনারা একটা কাজ করেন, সবাই এখান থেকে দেখে দেখে এতটুকু কষ্ট করে লেখা ডাইরেক্ট মুখস্থ করে আমার একটু লেখা দেখান। সবাই না দেখে লিখতে হবে, আপাতত এখন দেখে লেখেন। এটাকে বলে HTML বেসিক স্ট্রাকচার। আসেন আপনি এটা চলে আসেন, সবার সামনে কম্পিউটার আপনি না দিয়ে শুরু করেন। আপনার এটা চলে না ভাই, এটার সমস্যা। এটা আপনার করতে হবে, লেখা কমপ্লিট একদমই পারেন না। আপনি নোট করে দিতে পারেন। দুনিয়া মনে আছে আপনি এটা তো করবেন নাকি এখানে দেখতে, এটা করতে পারেন তাই। হোয়াটসঅ্যাপে এটা করলে তো অন্যরা দেখতে দেখেন। আচ্ছা উনি করুন, আপনি দেখেন, এরপর আবার আপনি করেন। আমি যেমন মনে করছি এমনি করেন। আজকের মধ্যে দিল আল্লাহ। আপলোড দিয়ে দিই। আমি বুঝি